গুড, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং আস। তাহলে এটা হচ্ছে প্রেজেন্টেশন এন্ড অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তো অনেক ধরনের, এটা হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্ট শিডিউল। শিডিউলে কি দেওয়া আছে? এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, স্টুডেন্ট আইডি, এগুলো যে ইন্ডিভিজুয়াল নাম তো দেওয়া হয় নাই, কেন ডিফারেন্ট হবে সেই জন্য এখানে টপিক গুলো দেওয়া আছে। সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন ইউজিং জেড বাস, ডেভেলপমেন্ট অফ জেড বাস ইত্যাদি। এটা মিডিয়াম লাইন, শর্ট লাইন, রিলেজ, লাইটিং অ্যারেস্টার, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, মোস্ট অফ দি থিংস আমরা পড়াবো। এখন যেগুলো পড়াইছি, এই যে পার ইউনিট সিস্টেম অফ ক্যালকুলেশন, 3 ইউনিট ট্রান্সফরমার, ইম্পিডেন্স, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এগুলো পড়াইছি। তাই না? আমরা 3 ফেজ ফল্ট পড়াচ্ছি, 3 ফেজ সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন ইউজিং জেড বাস, ডেভেলপমেন্ট অফ জেড বাস, সিমেট্রিক্যাল কম্পোনেন্টস, এগুলা আমরা পড়াইতে আরম্ভ করেছি। এই লাস্টের জিনিসটা ইম্পর্টেন্ট। ইফ ইউর সিরিয়াল নাম্বার ইন দি অ্যাটেন্ডেন্স লিস্ট matches with the serial number of the listed topics, then that is your topic for presentation as well as for assignment. If not, then subtract 23 from your serial number to match the topic serial. এই কথাটার অর্থ হলো, আমাদের যে অ্যাটেন্ডেন্স একটা লিস্ট আছে না, যে তোমাদের যেভাবে রেজিস্ট্রেশন করেছো সেইভাবে একটা অ্যাটেন্ডেন্স লিস্ট আছে। এই লিস্টটা কি কিন্তু স্যার আমরা তো জানি না স্যার আমাদের কার সিরিয়াল নাম্বার কত, কারণ আমাদের অনেক সময় স্টুডেন্ট যোগ হয় আবার স্টুডেন্ট বিয়োগ হয়। আচ্ছা, যোগ হয় বিয়োগ হয়, তা আমরা তো যোগ বিয়োগ করে তাহলে তোমাকে দেখাই, ঠিক আছে? যোগ বিয়োগ করে দেখালে তো হবে না। আমাদের যদি অ্যাটেন্ডেন্স শিটটা স্যার আমরা পাইতাম তাহলে স্যার জানতে পারতাম যে আমার সিরিয়াল কত। না, attendance sheet, template, teachers attendance sheet, student list, teacher attendance sheet, এইটা কি আছে? এটা হাবি যাবি কি জিনিস জানো তো? it confuses me. এটা তোমাদের জন্য না, এটা আমি কেটে দিলাম, and I do not need it. আচ্ছা, আপাতত কেটে দিলাম। সেকশন ডি এ না, এটাকে আর একটু বড় করি নাকি? দেখা যায় তাও না? দেখাতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এই যে তোমাদের 173 তো না, তোমরা কত 183 ব্যাচের, তাই তো? জি স্যার। 173 কিছু আছে, দেলোয়ার হোসেন, নাইমুল ইসলাম, এই যে সেলিম রেজা, তুমি না? এই স্যার এখান থেকে শুরু। জি স্যার আমাদের, জি স্যার আমাদের 3 থেকে শুরু স্যার, সেলিম রেজা থেকে শুরু। তোমার 183 না, কিন্তু ওরাও তোমাদের ছাত্র, ওই যে নাইম আল নূর, তারপর মোহাম্মদ রাইহান, এনিওয়ে। তো তোমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 10 সেলিম রেজা, 11 হচ্ছে ইসরাত জাহান সারা, এরকম সবারই সিরিয়াল নাম্বার এইখানে দেওয়া আছে। এই যে সিরিয়াল নাম্বার বোঝা যাচ্ছে, এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, সিরিয়াল নাম্বার, এটা নাম। ফর এক্সাম্পল এই যে 26 সুস্মিতা দেবনাথ, তারপর 183-1033 আল আমিন মোহাম্মদ বাবু, তারপরে 183, এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 28, এই দীপ্ত কুমার খান, তারপর হাবিবুর স্যার আমার রহমান, হচ্ছে 30 নাম্বার সিরিয়াল স্যার। তোমারটা কাজী আতিকুর রহমান, ঠিক আছে। এরকম সবারই সিরিয়াল নাম্বার একটা দেওয়া আছে। আরেকটু নিচে স্যার দেখান তো। কি স্যার, কি বললেন? আপনি যদি আরেকটু জোরে বলেন আমি শুনতে পাবো। বলছিলাম স্যার আরেকটু নিচে দেখাইতে আর কি, উপরে স্যার একটু। হ্যাঁ, এই তুমি তো এখন তোমারটা দেখাইতে যাচ্ছ না, সবারই দেখতে হবে। এটা যে তোমরা যদি এক সময় আমার সাথে শেয়ার করো, আমি এই তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হইতো। গুগল ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হইতো।
কিন্তু স্যার এই ফাইলটা ক্লাসরুমে দিয়ে দিয়েন স্যার। ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা, এটা চিন্তা করে দেখি না সিআর কে দেব, চিন্তা করি। এনি ওয়ান অফ দি টু। সিআর কে দিলেই মনে হয় সিআরকে দিলেও হয়। স্যার একটা করলেই হবে স্যার, সিআর কে দিলে সবাই পেয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা যাই, আমাদের কথাবার্তা শেষ, তাই না? তারপর কি বলতেছিলাম, কোনটা? এটাও কথাবার্তা শেষ। কি যে দেখাচ্ছিলাম, ওই যে আমরা দেখাচ্ছিলাম হচ্ছে পোস্ট প্রোফাইল। প্রেজেন্টেশন শিডিউল না, প্রেজেন্টেশন শিডিউল। প্রেজেন্টেশন শিডিউলটা কোথায়? এটাই বোধহয়। হ্যাঁ, প্রেজেন্টেশন। তাহলে এখানে বুঝতে পারছেন, এই যে সিরিয়াল নাম্বার যেটা দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বারটা আপনার ওই যে আমাদেরকে কার দেখলাম, প্রথম হচ্ছে 10 সেলিম রেজা নাকি, তার হচ্ছে সিরিয়াল নাম্বার 10, তার টপিক হবে লোড ফ্লো স্টাডি। আরেকজনের 27 না 28 কার দেখেছি, ভুলে গেছি। এখন এই 27 তো নাই, কি করবে সে? যার 27 নাই সে মানে 27 থেকে 23 বাদ দিলে কি হবে? 4 হবে না? তাহলে যে এখানে 4 নম্বর যে সিরিয়াল আছে সেটা হচ্ছে রিলেশনশিপ অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্টস লাইন এন্ড ফেজ কোয়ান্টিটিজ। এই 4 নম্বর সিরিয়ালটা তার টপিক। 28 হলে 28 থেকে 23 বাদ দিলে 5, তাহলে 5 নম্বরের এটা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন অফ থ্রি ফেজ সিস্টেম ইউজিং সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। এটা হচ্ছে তার টপিক। এটা মনে রাখতে হবে। 24 নাম্বার হচ্ছে 1 নাম্বার করবে। হ্যাঁ, ওইটা 23 থেকে 24 যদি বাদ দিলে 1 যদি হয় তাহলে 1 নম্বর, 5 হলে 5 নম্বর, 10 হলে 10 নম্বর, ঠিক আছে? ইফ ইউর, এটা মনোযোগ দিয়ে পড়তে হবে, ইফ ইউর সিরিয়াল নাম্বার ইন দি অ্যাটেন্ডেন্স লিস্ট ম্যাচেস উইথ দি সিরিয়াল নাম্বার অফ দি লিস্টেড টপিকস, দেন দ্যাট ইজ ইউর টপিক ফর প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর অ্যাসাইনমেন্ট। স্যার অ্যাসাইনমেন্টে তো আপনি টপিক দেন নাই স্যার, অ্যাসাইনমেন্টের টপিক কোথায় পাবো স্যার? বলতে থাকবে না তুমি স্যার? কি সেলিম রাজা বলো না? আপনি যে আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্টের কথা বললেন, তাহলে আমরা গ্রুপটা কিভাবে করব স্যার? তোমরা গ্রুপ করবে, তোমাকে নিজেকে নিয়ে গ্রুপ করবে, আর কাউরির সাথে তুমি যোগ করতে পারবে না তোমাকে, ঠিক আছে? তাহলে সিঙ্গেল চ্যানেল স্যার, গ্রুপ সেলিম রেজা নিজে নিজে গ্রুপ করবো। এই নিজে নিজে গ্রুপ করবে, এটা হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্ট নাম জিনিসটার। ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ, এটা কিন্তু যদিও অ্যাসাইনমেন্টের নাম গ্রুপ অ্যাসাইনমেন্ট, ইট ডিপেন্ডস অন দি টিচার্স কিভাবে সে অ্যাসাইনমেন্টটা দিবে। আচ্ছা দেখো, তারপর তাহলে আমি রিপিট করি, এইটা কিন্তু পরে সেলিম রেজা তোমাকে আমি ধরবো, তুমি আমাদের আরেকজন নাই তো, সিয়ার নাই, আমাকে কিন্তু সবাই জিজ্ঞাসা করবে, স্যার আপনার এখানে প্রেজেন্টেশন শিডিউল দিয়েছেন কিন্তু অ্যাসাইনমেন্ট কোনটা হবে? টপিক একটাই আছে, কোনটা হবে? তুমি কি বুঝতে পারছো? সেলিম রেজা টপিক নাই এইটাই না? থাকবে স্যার। সেলিম রেজা শুনতে পাচ্ছ না? ও শুনতে পায় না। রাফি আছে সাইফুল প্রেজেন্টেশন শিডিউলটা জি তো স্যার। শুনতে তুমি, আচ্ছা যার খারাপ সে মিউট করে রাখো মাইক্রোফোন। এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন দুইটার জন্য একই টপিক। তোমার প্রেজেন্টেশন যখন দিতে বলা হবে, যে ডেট ফিক্সড হবে এই টপিকের উপর দিবা, যখন গ্রুপ অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলা হবে তখন গ্রুপ অ্যাসাইনমেন্টটা এই টপিকের উপরই দিবা। গ্রুপ অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে তখন আমরা বলে দেবো, এর আগেও বলেছি, ঠিক আছে? আর কিভাবে তোমার সিরিয়াল নাম্বার যদি 23-এর বেশি হয় তাহলে তুমি জেনে নিবে কি করতে হবে, নিচের লেখাটা পড়লে বোঝা যায়। ইফ নট দেন সাবট্রাক্ট 23 ফর ইওর সিরিয়াল নাম্বার টু ম্যাচ দি টপিক অফ দি সিরিয়াল নাম্বার। তাহলে এই কথাটা শেষ, তাই না? আমরা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। স্যার প্রেজেন্টেশনে গ্রুপ হবে নাকি ইন্ডিভিজুয়াল হবে? প্রেজেন্টেশনের গ্রুপ, হ্যাঁ গ্রুপ তো হবেই। প্রেজেন্টেশনের গ্রুপ হচ্ছে তুমি, তোমার এই কেন বলে যে পাওয়ার পয়েন্ট স্লাইডস আর কম্পিউটার, এই তিনটা নিজে ডিভাইস, নিজে একটা group ও তুমি আচ্ছা আর আচ্ছা। তোমার ডিভাইস মিলিয়ে এতক্ষণ মিলিয়ে group, ঠিক আছে? বুঝতে জি পারে স্যার, নাই বুঝতে স্যারেরা। পারছি। স্যার আমি আমার ডিভাইস আর ফ্যামিলি। আচ্ছা, এইটা তারপর আমরা কি করব?
আজকের পড়াটাই যাই, আজকের পড়াটাই যাব। আজকে কি পড়াইতে চেয়েছিলাম আমরা? স্যার জেড বাস। আমরা বলেছিলাম এর আগে কথাবার্তাগুলো যে আমরা ফল্ট ক্যালকুলেশন করব। আমি এই কথাটা বহুবার বলেছি যে আমাদের পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস দুইটা টপিক পড়াবো, একটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস আর একটা হচ্ছে লোড ফ্লো স্টাডি। বাদ বাকিগুলো সব অক্সিলারি, মানে এর সহায়কারী মানে লেখাপড়া। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে 3 ফেজ ফল্ট ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে। এই যে দুইটা মেথড শিখাইছিলাম, একটা হচ্ছে এই ইউজিং থেভেনিনস থিওরেম, এইখানে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, আরেকটা হচ্ছে ক্যালকুলেটিং সাবট্রানজিয়েন্ট এন্ড ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজেস। এটা ক্যালকুলেটিং মানে এই ইজি ডবল প্রাইম অথবা ইজি সিঙ্গেল প্রাইম, এই ইএম ডবল প্রাইম অথবা সিঙ্গেল প্রাইম ক্যালকুলেট করে এটা ক্যালকুলেশন ফল্ট কারেন্টটা ক্যালকুলেট করা যাবে, এটা একটা মেথড। আর সুপারপজিশন থিওরেম ইউজ করে এটা ক্যালকুলেট করা যাবে, এটা আরেকটা মেথড। কিন্তু পরে এসে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আমাদের বললো তোমরা যেগুলো শিখেছো খুব ভালো শিখেছো, এগুলো খুব দরকার ছিল তোমাদের, কিন্তু ভাই বড় বড় পাওয়ার সিস্টেম নেটওয়ার্কে ওই যে দুইটা মেথড শিখেছো সেটা খুব বেশি তোমাদের সময় নিবে, তোমরা বিপদে পড়বা। আর একটা সহজ মেথড আছে, সেই সহজ মেথডে তোমরা শিখে নাও, সহজেই ক্যালকুলেট করতে পারো। তাহলে সিনিয়র যারা তাদের কথা শুনতে হবে না কি? সাইফুল সেলিমের তো নাই। তাহলে হ্যাঁ, এখন ওনারা বললেন যে তুমি এই যে আরেকটা মেথড শিখাতে যাচ্ছি সেখানে জেড বাস ইউজ করতে হবে। আরে ভাই জেড শিখেছি, জেড বাস তো শিখিনি আমরা, এটা কি করতে হয়? বলে ঠিক আছে তুমি একটু ধৈর্য ধরো, মেথডটা বলে দিই, তারপর তোমাকে জেড বাস মানে কিভাবে বের করতে হয়, এবার জেড বাসের কনসেপ্টটা কি আমরা বলবো, ঠিক আছে না? তো এখন বললো যে বলেন আপনি মেথডটা কি? বললো যে দেখো এরকম একটা নেটওয়ার্ক দিয়ে তোমাকে বুঝাই তাহলে সহজে বুঝবা। এই একটা 4 বাস নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটাতে কি এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বাস আছে, এই 3 নম্বর আর 4 নম্বরে দুইটা জেনারেটর কানেক্টর আছে। জেনারেট এইটা কিন্তু দিজ আর দি ট্রান্সমিশন লাইন, এটা গ্রিড নেটওয়ার্ক, গ্রিড। এই ট্রান্সমিশন লাইনে দেখো এখানে ট্রান্সফরমার দেওয়ার কি দরকার ছিল? কি আছে বলেন? তার একটা ফিডার নিছে ওখান থেকে বের করে। ফিডার নিয়েছে, ফিডার নিলে এখান থেকে তো ফিডার নিয়েছে, এখান থেকে এখানে গেছে। ওটা জেনারেটর স্যার। এটা তো জেনারেটর, ঠিক আছে মেনে নিলাম। তাহলে এখানে স্টেপ আপ করছে স্যার, ভোল্টেজ স্টেপ আপ করছে, ভোল্টেজটা স্টেপ আপ করেছে, গুড। 1 নম্বর কেন স্টেপ আপ করব? হ্যাঁ, খেয়ে দেয় কাজ নেই, আমার অনেক পয়সা খরচ হবে না? স্যার ভোল্টেজ কম থাকলে স্যার দূরে পাওয়ার প্রেরণ করতে স্যার অনেক হবে স্যার, পৌঁছবে না ঠিকভাবে, লস হবে হ্যাঁ, অনেক। তাহলে ভোল্টেজ আমরা এটা বলেছি যে ভোল্টেজ যদি তুমি এই নাম বলে ট্রান্সমিট করো, মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে পাওয়ার পাঠাইতে চাও, লো ভোল্টেজে পাওয়ার পাঠাতে গেলে এখানে কারেন্ট এর পরিমাণ বেশি হবে। আমরা কোথায় কারেন্টের পরিমাণ বেশি হবে কিনা কেউ যদি ধমক দেয়, বলে কেন তুমি জানো না? তুমি শর্ট সার্কিট টেস্ট করার সময় কোন দিকে টেস্ট করেছিলে? বলে হাই ভোল্টেজ সাইডে। তাহলে হাই ভোল্টেজ সাইডে কেন করেছিলে? লো ভোল্টেজ সাইডে কেন যন্ত্রপাতিগুলো বসানো? বলে মিয়া জানো না হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম, লো ভোল্টেজ সাইডে কারেন্ট বেশি। তো এখন হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম হলে ও আচ্ছা হাই ভোল্টেজ সাইডে কারেন্ট বেশি কম, সেই জন্য এটাকে হাই ভোল্টেজ করা হয়। হাই ভোল্টেজ হলে আমি বুঝেছি কারেন্ট যদি কম হয় এই ট্রান্সমিশন লস কম হবে, তাই না? সেই জন্য এখানে হাই ভোল্টেজ করা হয়। তাহলে এই জেনারেটরটা হাই ভোল্টেজ না কেন? এখানে আবার ট্রান্সফরমারে আলাদা খরচ করা হয়েছে কেন ট্রান্সফরমার বসায়? হ্যাঁ, এটা বলেছি রে ভাই আমরা, কিন্তু মনে হয় আবার একটু বলেন স্যার। এই প্রশ্নটা হচ্ছে যে এই ট্রান্সমিশন লাইন দিয়ে যদি পাওয়ার ফ্লো করতে হয় তো ট্রান্সমিশন লাইনের মানে লাইন লস কমানোর জন্য হাই ভোল্টেজ করতে হবে। হাই ভোল্টেজ করলে কারেন্ট কমে যাবে। কারেন্ট কেমন করে কমবে? ওই যে আমরা একটু মনে করাই দিলাম, কি দিয়ে? ওই শর্ট সার্কিট টেস্ট করার সময় কি করেছিলাম আমরা, ঠিক আছে? তাহলে কারেন্ট তাহলে এখানে হাই ভোল্টেজ করতে হবে, এটা অবভিয়াস, ঠিক আছে?
এই জেনারেটর যখন কারেন্ট তৈরি করছে, ভোল্টেজ তৈরি করছে, তো বেশ হাই ভোল্টেজে করে নাই কেন? এটা হাই করতে হলো কেন ট্রান্সফরমার দিয়ে? এটা আমরা অত কথাবার্তায় যাব না। ওইটা আমাদের স্যারেরা পড়াইছে, এনার্জি কনভার্সন 1, 2 তে পড়াইছে, আমি পড়ে থাকলে বলেছি কথাটা। সেটা হচ্ছে এই মেশিনের যদি ভোল্টেজ বেশি করতে হয় তাহলে কি করতে হবে? তার ইনসুলেশন বেশি করতে হবে। ইনসুলেশন বেশি করতে হলে কি করতে হবে? তোমার মানে এক ফেজ থেকে আরেক ফেজের ভিতর সেপারেশন অনেক বেশি হবে, এবং তার সাথে কি হবে? এই উইন্ডিং গুলোর ইনসুলেশন অনেক বেশি হবে। এই সব কারণে জেনারেটর সাইজ একটা বিরাট রকমের জেনারেটর সাইজ হবে। জেনারেটর বেশ বড় সাইজ বেশি হলে, মানে স্টেটরের সাইজ বেশি হলে কি টারবাইনের সাইজও বড় হবে। টারবাইনের সাইজ বেশি হলে কি হবে? টারবাইনের ব্লেড গুলোর সাইজ বেশি হবে। তাহলে কত বড় সাইজ হবে? এখনই যেসব জেনারেটর গুলো ইউজুয়ালি জেনারেটর আউটপুট ভোল্টেজ 11 কেভি, 13.8 কেভি এই রেঞ্জের হয়। 6.6 কেভি আগে করতো, এখন বেশিরভাগ জেনারেটর 6.6 কেভির হয় না। ঠিক আছে, তখন আবার একটু কারেন্টের পরিমাণ বেশি হয়ে যায়। স্যার 13 কেবি জেনারেটরটা কোথায় আছে? 13.8 কেভির জেনারেটর জি স্যার। কোথায় আছে? এই রাস্তাঘাটে কোথাও জেনারেটর থাকে নাকি? না স্যার, কোন বিদ্যুৎ কেন্দ্রে আছে স্যার? ওইটা প্রোডাকশন করে কোনটায় আছে? 13 এটাও অনেক জাতি আছে, ডিপেন্ড করে 13.8 কেভি। কোন কোন জায়গাতে 11 কেভি আছে। একই জায়গাতে একই পাওয়ার প্ল্যান্টে 11 কেভিও থাকতে পারে, একটা 13.8 কেভি থাকে। এই যে কথাবার্তাগুলো মাঝে মাঝে বলি, এগুলো মনে রাখার জন্য না। রাস্তাঘাটে বলবো না স্যার, রাস্তাঘাটে তো পাওয়া যায় না জেনারেটর। কোথায় পাওয়া যায়? এই যে তোমাদের একটা মনে হলো না, ওইটাতে পাওয়ার স্টেশন বা পাওয়ার প্ল্যান্টে জেনারেটর থাকে। কারণ পাওয়ার প্ল্যান্টে জেনারেটর গুলো কত কেভির? 11 কেভি হইতে পারে, 13.8 কেভি হইতে পারে। এক জেনারেটর এক ধরনের হয়। তো ইউজুয়ালি এই অনেক সময় একই বাসে যেসব কানেক্টর থাকে, একই বাসে, এটা মনে রাখতে হবে। কিন্তু এই একটা পাওয়ার প্ল্যান্টে অনেকগুলো বাস থাকে, মানে এই যে এটা দেখাচ্ছি আমরা এইখানে, এইটা হচ্ছে বাস। এই বাসের সাথে যে জেনারেটর গুলো কানেক্টেড হবে সেটা একই ধরনের, একটা ট্রান্সফরমার থাকে না, প্যারালালে 2-3টা ট্রান্সফরমার থাকে। এই ট্রান্সফরমারের সাথে যতগুলো জেনারেটর আছে একই ভোল্টেজ তৈরি করে। এই যদি এরকম হয় যে একটা পাওয়ার প্ল্যান্টে একাধিক বাসের সাথে কানেকশন থাকে, অনেক সময়, নট নেসেসারিলি হইতেই হবে, অনেক সময় কেন ভিন্ন ভিন্ন আউটপুট ভোল্টেজ থাকে। তবে এইখানে আউটপুট ভোল্টেজ ঠিক আছে, আউটপুট ভোল্টেজ কি হবে? একই হতে পারে, ডিফারেন্টও হতে পারে। এখন কেন হয় সেটা আমরা বললাম যে যদি ভোল্টেজ বেশি করতে হয় তাহলে এর ইনসুলেশন লেভেল বেশি হবে, সাইজ বড় হবে, এর কস্ট অনেক বেড়ে যাবে, অনেক কস্ট বাড়বে। এট দি সেম টাইম ওই যে বললাম টারবাইন ব্লেডের সাইজ বাড়বে, কেন স্টেটরের ওই কেন ইনসুলেশন লেভেল বাড়বে, এক ফেজ থেকে আরেক ফেজ অনেক দূর করতে হবে, এবং এটা বিরাট ধরনের সাইজ হবে। এই ধরো আই ডোন্ট নো এক্স্যাক্টলি হিসাব করে বের করা যাবে। এখনই জেনারেটর গুলো, এই যে 11 কেভি জেনারেটর গুলো, 13.8 কেভি, এই জেনারেটর গুলোর সাইজ প্রায় দোতলা বিল্ডিং এর সমান, এই 300-400 মেগাওয়াটের জেনারেটর। বাট এমনি 150 কেভি 150 মেগাওয়াটের জেনারেটরও দোতলার সমান সাইজ। ইফ ইউ ভিজিট দ্য পাওয়ার স্টেশন ইউ ক্যান সি ইট। এখন তার যেহেতু কস্ট কমবে, টু মিনিমাইজ দি কস্ট, এবং এটা অপারেশনাল কমপ্লেক্সিটি রিডিউস করার জন্য জেনারেটরের করা হয়, কেন বলে সাইজটা, মানে ভোল্টেজ, ইনডিউস ভোল্টেজটা কম করা। ঠিক আছে, তাহলে এটা এক কথা। এইখানে তাহলে জেনারেটর কি আছে? এখানে একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে বাড়ায় দেওয়া, টু রিডিউস দি ট্রান্সমিশন লস। এইবার আমাদের আসল কথায় আমরা ফিরে যাই। এইটা কি ধরনের ডায়াগ্রাম? এই সাইফুল, এটা কি ইম্পিডেন্স ডায়াগ্রাম? সেলিমের মোবাইল তো খারাপ। এটা লাইন ডায়াগ্রাম লেখা আছে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। হ্যাঁ, ওই সিঙ্গেল কথাটা ছেড়ে দিয়েছে, লাইন পর্যন্ত পড়েছে, তাই না স্যার? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলে, অথবা অন লাইন ডায়াগ্রাম বলে, অন লাইন ডায়াগ্রাম বলে। এখন আমাদের কথা হলো
যে আমাদের আসল কথা বলেন স্যার, আসল কথাটা কি? এখানে যদি 3 ফেজ ফল্ট হয়, আপনি বললেন যে সহজেই ক্যালকুলেট করা যায়, সেই সহজ ক্যালকুলেশনটা কেমন করে হবে বুঝিয়ে বলেন। হ্যাঁ, তাহলে তোমাদের ইঞ্জিনিয়ার সাহেবের তা কিভাবে বলতে লাগলো, বলে যে তুমি এক কাজ করো ভাই, এখান থেকে প্রথমে রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম আঁকো। হ্যাঁ, বলে রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম আমরা খুব জানি আঁকতে। কি করতে হবে রিঅ্যাকটেন্স ডায়াগ্রামের জন্য? বলে জেনারেটরের শুধু যে সিনক্রোনাস রিঅ্যাকটেন্স আছে সেটা দেখাবো, আর এই নাম বলে এই ট্রান্সফরমার গুলোর শুধু রিঅ্যাকটেন্স দেখাবো, আর ম্যাগনেটাইজিং ব্রাঞ্চকে বাদ দিব, রেজিস্ট্যান্স বাদ দিব, এবং এই ট্রান্সমিশন লাইনের শুধু রিঅ্যাকটেন্স দেখাবো, ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স প্যারালাল ক্যাপাসিট্যান্স এবং রেজিস্ট্যান্স গুলো বাদ দিব, তাই না? জি স্যার। এগুলো তো শিখাইছিল আগে আমাদের ক্লাসে। তো বললেন না তুমি একটা ভুল করলে। কি ভুল? আমি ভুল করবো এরকম তো আমরা রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম এঁকেছি। বলে তো আমি রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম আঁকতে বলেছিলাম ওটা, কিন্তু তুমি যে হল ক্যালকুলেশন জন্য যে রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম আঁকবা, সেইখানে এই জেনারেটরের সিনক্রোনাস রিঅ্যাকটেন্স দিলে হবে না, জেনারেটর করতে হবে কি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স। এই রিঅ্যাকটেন্সটা জেনারেটরের রিঅ্যাকটেন্সটা সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স দিতে হবে। বলে ভাই এটা বলতো আর বুঝি আমি মনে নাই আমার, সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স তো আমি জানি না, জেনারেটর রিঅ্যাকটেন্স। বলে কেন তুমি ওই প্রথম দিকে ক্লাসগুলো পড়নি 3 ফেজ ফল্ট যখন পড়ায়? বলে না ক্লাস করেছিলাম ঠিক আছে, তো আমি ক্লাসে এসেই স্যারকে ফাঁকি দিয়ে আমি চলে গেছিলাম, তাই না? সেই জন্য সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্সটা কি আমি জানি না। তাহলে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্সটা কি? সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স ওই যে অসিলোগ্রাফ থেকে ইজিলি ক্যালকুলেট করা হয়, আমাদের প্রথম 2-3 লেকচারে আছে, ওটা দেখে নিলে হবে, তাই না? তাহলে এখানে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স দিতে হবে, আর এইখানে ভোল্টেজ শুড বি রিপ্লেস। ইনডিউস ভোল্টেজটা নরমাল ইনডিউস ভোল্টেজ না হয় সাবট্রানজিয়েন্ট ইনডিউস ভোল্টেজ হবে। ঠিক আছে স্যার? তাহলে this is the subtransient reactance and this is the voltage behind subtransient reactance, এইটা হইতে হবে। সিমিলারলি অন্য জেনারেটর গুলো থাকবে, আর এইগুলো নরমাল। এটা হচ্ছে ট্রান্সফরমারটা রিঅ্যাকট্যান্স, এই ট্রান্সফরমারে এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন বিটুইন 3 and 2, এটা হচ্ছে না 2 না, তো এটা 1। এটা কি 1 দেখাচ্ছে না 2? 1 দেখ, তাহলে এটা হচ্ছে 2, মানে 1 থেকে 2 পর্যন্ত এই রিঅ্যাকট্যান্স গুলো দেখানো হয়েছে। এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। এখন বলা হচ্ছে যে ধরো এখানে এই বাস 2 তে একটা 3 ফেজ ফল্ট হয়েছে, 3 ফেজ ফল্ট। এটা কিন্তু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখাচ্ছে, সিঙ্গেল ফেজ সার্কিট। আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকি, আর যখন রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকি, যেহেতু এটা ব্যালেন্স কন্ডিশনের জন্য, সেই জন্য আমরা সিঙ্গেল ফেজ সার্কিট এঁকে থাকি। তাহলে একটা ফেজে যদি এই পয়েন্টটা কোন একটা পয়েন্টে লেগে যায়, ধরো এটা হচ্ছে রেফারেন্স, আরেকটু উপরেটায় এটা রেফারেন্স লাইন, তো এই রেফারেন্স লাইনের সাথে যদি 3টা ফেজে লেগে যায়, তাহলে 3 ফেজ শর্ট সার্কিট হলো না? রেফারেন্স লাইন মানে নিউট্রাল লাইন। সরি, তাহলে এই যদি এখানে এই যে 2 নম্বর বাসটার একটা কানেকশন যদি এসে এইখানে হয়ে যায়, তারপরে অন্য ফেজ গুলো সবগুলো যদি এখানে কানেকশন হয়ে যায়, তাহলে 3 ফেজ শর্ট সার্কিট হলো, তো তাই তো? জি স্যার। 3 ফেজ শর্ট সার্কিট হলো না? এটা একটা ফেজের টার্মিনাল, এই টার্মিনালটা নিউট্রালের সাথে লাগলো, আরেকটা ফেজের টার্মিনাল নিউট্রালের সাথে লাগলো, আরেকটা লাগলো, সবগুলো শর্ট সার্কিট হয়ে গেল, তাই তো? এই ইয়েস নো বলো। জি স্যার। বললে গুড। এখন কথা হচ্ছে এখানে 3 ফেজ ফল্ট হয়েছে, তাহলে ফল্ট কারেন্ট কত হবে ওইটা বের করতে হবে। তার মানে এইখান থেকে যে কারেন্ট ফ্লো করবে, এই কারেন্টটা আমাদের বের করতে হবে। এই ফল্ট হওয়ার আগে যদি মাপো, এই নিউট্রাল থেকে এই পাশ পর্যন্ত যে ভোল্টেজটা পাওয়া যাবে, সেইটার নাম দিলাম ধরো এটা প্রি ফল্ট ভোল্টেজ, ভিএফ। ঠিক আছে? এখন এই ভিএফটা কেমন করে, এখানে ভিএফ ভোল্টেজ আছে, এখানে শর্ট সার্কিট হলো, তাহলে যে কারেন্টটা ফ্লো করবে ওই কারেন্টটার নাম দিলাম হচ্ছে আইএফ ডবল প্রাইম। এই ফল্ট কারেন্টটার নাম দিলাম, মানে এখান থেকে এই নিউট্রাল পর্যন্ত এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে আইএফ ডবল প্রাইম।
আর এই ফল্ট হওয়ার আগে যে ভোল্টেজটা ভিএস। তাহলে এখন কথা হলো এখানে আমরা ফল্ট ক্যালকুলেট করার জন্য কিরকম পদ্ধতি অ্যাডপ্ট করব সেটা একটু চিন্তা করে দেখি। ঠিক আছে, চিন্তা করার জন্য আমরা একটা সুযোগ খুঁজি, দেখি কি সুযোগ। এখানে আমরা একটা খাতা নিই, রাফ খাতা। আমরা কলম দিয়ে লিখি। দেখা যায়? জি স্যার। এইটা একটা ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর, ঠিক আছে? এইটা ডিসি জেনারেটর, এটা ধরো 100 ভোল্টের, 100 ভোল্টের ডিসি জেনারেটর। মাথায় এইটা দিই, এই মাথা এখানে একটা লোড ছিল, লোড সাপ্লাই দিচ্ছিল, সে লোড সাপ্লাই দিচ্ছিল। এখন কথা হলো এখানে শর্ট সার্কিট হয়েছে, ঠিক আছে? এই লোডটা ছিল ধরো 100 ওহম। এখানে যদি শর্ট সার্কিট হয়েছে, আমি এখানে একটা সুইচ আঁকি শর্ট সার্কিট করার জন্য, এখানে একটা সুইচ আঁকি, গোটাটাই গেল, আমার দোষ না, এটা কমছে। তাহলে এখানে আবার কলম নিতে হবে, কলম নিতে হবে। তাহলে আমরা করি কি, কলমটা কালিও চেঞ্জ করে দিই, তাহলে এখানে একটা ফল্ট করব, ফল্ট সিমুলেট করব। তো এইটা সুইচ দিয়ে দিলে ফল্ট হলো না? তাহলে কারেন্ট কত ফ্লো করবে? এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, প্রথমে কারেন্ট যেটা ফ্লো করছিল, মানে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছিল, দ্যাট কারেন্ট ওয়াজ 100 ডিভাইডেড বাই 100 ভোল্ট বাই 100 ওহম। তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছিল। আর এখানে এখন যেটা কারেন্ট ফ্লো করবে, তার মানে এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্ট অনেক, তাই না? সেই কারেন্টটা অনেক। তো এইটা বের করে নিয়ে আসতে বলা হলো। একজন ছেলে সে করলো কি, সে একটা ডায়াগ্রাম আঁকলো, সেই এটা বলা হয়েছে আই ডাবল প্রাইম দিয়ে কি বোঝায় স্যার? ডবল প্রাইম দিয়ে কি বোঝায়, তাই তো? এই সাইফুল, এটা কি বোঝায় ডবল প্রাইম দিয়ে? ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স। সাবট্রানজিয়েন্ট কারেন্ট, আই দিয়ে current। সাবট্রানজিয়েন্ট কারেন্ট। একটা হলে ট্রানজিয়েন্ট, এই যে বহুদিন বললাম যে একটা হলে ট্রানজিয়েন্ট, দুইটা হলে সাবট্রানজিয়েন্ট, আর কিছু না থাকলে স্টেডি স্টেট, ঠিক আছে? তা আমাদের গল্পের মাঝখানে আর একটা কথা, সেটা হচ্ছে যে ওই জেনারেটর একটা ছেলেকে অঙ্ক করতে দিয়েছে, ওই যে সাবট্রানজিয়েন্ট কারেন্টটা বের করে নিয়ে এসো। ঠিক আছে? তো তোমরা দুইজন ক্লাসে ছেলে, দুইজন করে নিয়ে এসছে। হ্যাঁ, ওই স্যার সাবট্রানজিয়েন্ট করতে বলেছিল, ও এগিয়ে নিয়েছে, ও ইনফিনিটি করেছে, এও ইনফিনিটি করেছে সাবট্রানজিয়েন্ট কারেন্ট। আর তখন টিচার করেছে কি, ওই যে প্রথম ছেলেটা উপরে যে ডায়াগ্রাম এঁকেছে, তাকেও 10 মার্ক দিয়েছে, একেও 10 মার্ক দিয়েছে। তখন যে ছেলেটা উপরে অঙ্কটা করে নিয়েছে, সে বলে, স্যার স্যার ও ভুল করেছে তো স্যার, ওই যে দেখেন সুইচ দিয়ে শর্ট সার্কিট করতে হবে, করেনি, সে কি করেছে, এই 0 পাবে, 0 পাবে। ওর রেজাল্ট ঠিক হলে কি হবে, 0 পাবে, তাই না সাইফুল? ও তো 0 পাওয়া উচিত।
জি স্যার। জি স্যার। হ্যাঁ বলে যে ও শর্ট 5 জন সার্কিট যেটা সুইচ দিয়ে করতে হবে স্যার কিরকম একটা হাবি জাবি করে এসে শর্ট সার্কিট দেখাচ্ছে, ও তো 0 পাওয়া উচিত স্যার, আপনি মার্ক দিচ্ছেন কেন? আরেকজন ছেলে কানে কানে বলছে ওর ওর বাড়ি জানিস স্যারের বাড়ির কাছে, সেই জন্য মার্ক দিয়েছে ওকে। তো এটা ভুলে মার্ক দিল কেন? ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ তো দেখো তো এটা এটা কি ওকে যে স্যার কি ভুল করেছে না ঠিকই আছে? বুঝাই দেন স্যার, আমরা বুঝিনি। না এটা বলতে হবে, এটা খুব সহজ। এটাতে আমি কি ওইখানে সুইচ দিয়ে শর্ট সার্কিট করা হয়েছে, এখানে 5 ভোল্টের একটা ব্যাটারি আছে, ওই প্লাসটা উপরের দিকে নিচের দিকেটা মাইনাস, আরেকটা 5 ভোল্টের ব্যাটারি তার উপর দিকে মাইনাস নিচের দিকে প্লাস। এই জি স্যার, ওটা শর্ট সার্কিট করা আছে। ওইটা শর্ট সার্কিট। এই এবার বুঝান আপনি শর্ট সার্কিট কেমন করে হলো। আপনি দেখেন এখান থেকে এখানে ভোল্টেজ মাপলে কত হবে, এখান থেকে এখান পর্যন্ত যদি ভোল্টেজ মাপি আমরা 0 হবে না যত কারেন্টই ফ্লো স্যার। করবে, কেননা তার রেজিস্ট্যান্স 0। আর তাহলে এখান থেকে এখান পর্যন্ত ভোল্টেজ মাপলে কি হবে, কার্চস ভোল্টেজ অ্যাপ্লাই করেন, এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ, এখানে 0 ধরেন ভিএবি প্লাস 5 ভোল্ট মাইনাস 5 ভোল্ট, তাহলে ভিএবি এদিকে রাখেন ওইদিকে নিয়ে যান, তাহলে 5 ভোল্ট মাইনাস 5 ভোল্ট ইকুয়াল টু 0। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ 0 হলো, যার অ্যাক্রসে ভোল্টেজ 0 হয় সেইটা শর্ট সার্কিট না? জি স্যার। তাহলে এই এখন ওই যে যে ছেলেটা এইভাবে শর্ট সার্কিট করে নিয়ে আসছিল সে বলবে স্যার ওকে একটু নম্বর কমাই দেন স্যার, ও তো এই শর্ট সার্কিটই বুঝে না, সেই জন্য ও উত্তর ঠিক হলেও কি হবে, ও যে এরকম ভাবে শর্ট সার্কিট করা যায় সেই জিনিসটা সে জানে না। ওকে নম্বর 1 নম্বর কমাই দেন, আমার 10-এর জায়গাতে 11 করেন, ঠিক আছে না? বলবে তো? জি স্যার বলবে। বলার উচিত না ওই ছেলে? জি স্যার। 10 এর মধ্যে 11 কিভাবে যাবে স্যার? হ্যাঁ সেইটার একটা পরের কথা। ও ছেলে তখন বলি হ্যাঁ ও সে তুমি বেশি মার্ক পাবে বুঝেছি, তখন টিচার বলবে দেখো তুমি বেশি মার্ক দেওয়া যায়, কিন্তু ওই যে আতিক বলেছে যে 10-এর ভিতর 11 দেওয়া যায় না, সেই জন্য আমি দিইনি, না হলে দিতাম তোকে। তাহলে টিচার ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে যে 3 ফেজ শর্ট সার্কিট করবে সেই কাজটা তোমাদের এইখানে বইয়ে এইভাবেই করা হয়েছে। শর্ট সার্কিটটা ওরা শর্ট সার্কিট করার সময় আগে প্রি ফল্ট ভোল্টেজ ছিল VF, এখানে একটা মাইনাস VF যোগ করেছে, দ্যাট মিন্স ইট ইজ এ শর্ট সার্কিট। ঠিক আছে আতিক? জি স্যার, ঠিক আছে। জি স্যার। তাহলে এখন কথা হলো যে এইবার আমাদেরকে এখান দিয়ে কত কারেন্ট ফ্লো করবে এটা বের করে দেন। ইঞ্জিনিয়ার সাহেব বললো যে আরে ধৈর্য ধরো না ভাই, ওই জন্যই তো তোমাকে শিখাচ্ছি আমি কিভাবে বের করতে হবে। তো প্রথম ও জিজ্ঞেস করলো যে এইখানে বলো কয়টা সোর্স আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা হয়ে গেল, আগে 2টা ছিল এখন 3টা দেখাচ্ছে না 4টা দেখাচ্ছে। এই যে একাধিক সোর্স থাকলে তোমরা কি শিখেছিলে, কিভাবে ক্যালকুলেশন করবে? সুপারপজিশন। থেভেনিন করছিলাম স্যার। অনেক শিখেছিলাম, তারপর হচ্ছে এই যে লুপ করা শিখেছিলাম, সুপারপজিশন করছিলাম। নোডাল মেথড লিখে শিখেছিলাম, আরো অনেক অনেক মেথড শিখেছিলাম। তখন ওই ইংলিশ সাহেব বলছে কেন মিয়া সহজ বুদ্ধিটা শিখো নাই, সুপারপজিশন থিওরেম? বলে হ্যাঁ হ্যাঁ ওটা তো শিখেছিলাম, ওটা আগে শিখেছিল ভুলে গেছিলাম তাই না? তাহলে এইবার বলেন সাইফুল না আমার না সেলিমের ফোন ঠিক আছে? সেলিম বলো সুপারপজিশন থিওরেমটা কি? আমি কিন্তু সবকে দেখতে পাচ্ছি না, সেজন্য সবার নাম বলতে পারছি না। সুপারপজিশন থিওরেম স্যার। হ্যাঁ সুপারপজিশন থিওরেম করতে গেলে স্যার আমাদের হচ্ছে গিয়া একটা সার্কিট আমাদের মানে একটা সোর্স নিয়ে আমাদের প্রথমে চিন্তা ভাবনা করতে হয়, এবং বাকি সোর্স গুলোকে যদি কারেন্ট সোর্স হয় তাহলে ওপেন করতে হয়, এবং ভোল্টেজ সোর্স থাকলে সেগুলোকে শর্ট করে দিয়ে আমাদের মানটা বাইর করা লাগে। গুড। সেটা কি বলতে চাইছে ও বলতে চাইছে যে এখানে 4টা সোর্স আছে, যদি এখানে কারেন্ট বের করতে চান তা আপনি এক কাজ করেন, কি করেন, যে কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ ধরে বাদ বাকি 3টা সোর্সকে ইনঅ্যাক্টিভ করেন। ইনঅ্যাক্টিভ করার পরে আপনি কি করেন, যে সোর্সটা অ্যাক্টিভ ধরেছেন তার জন্য এখানে কত কারেন্ট সেটা বের করেন উইথ দি ডিরেকশন।
তারপরে ওইটাকে শর্ট সার্কিট করে অন্য একটা ওইটাকে ইনঅ্যাক্টিভ করে অন্য একটাকে অ্যাক্টিভ করেন, আর বাদ বাকি দুটাকে ইনঅ্যাক্টিভই রাখেন। এইভাবে ক্যালকুলেট করে সবগুলো যখন ক্যালকুলেশন হয়ে যাবে, যে কারেন্ট গুলো পেলেন 4টা কারেন্ট, সেগুলোর যদি অ্যালজেব্রিক সাম নেন, that will be the current if will equivalent to the current that would be calculated if you consider all the sources simultaneously. তার মানে ওই যে 4টা করে একটা একটা করে কনসিডার করে যে কারেন্ট গুলো পেলেন, এটার যোগফল অ্যালজেব্রিক সাম যেটা হবে, সেটা 4টা যদি একসাথে কনসিডার করে ওই যে নোডাল অ্যানালাইসিস, লুপ অ্যানালাইসিস ইত্যাদি শিখেছিলেন, ওইগুলো দিয়ে করলে যেটা পাওয়া যেত এটা একই জিনিস দিবে। এই সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার একটা কন্ডিশন আছে, সেইগুলো সাইফুল ওটা ভুলে গেছি, তাই না? এখন আর বলারও দরকার নেই, তাই না? জি স্যার। কন্ডিশন গুলো বলার দরকার আছে, কিন্তু ভুলে গেছি, এটা ঠিক আছে। বলাটা হচ্ছে ভুলে যাওয়ার জন্যই তো স্যার বলতেছে নাকি? বলতেছে না, সেটা ঠিক আছে, ভুলে গেছে সেই জন্য বলতেছে না। সুপারপজিশন থিওরেমটা কি বলে যে এই দিস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল টু দি নেটওয়ার্কস হুইচ ইজ লিনিয়ার এন্ড বাইলেটারাল। আমরা এর আগে একদিন বলেছি লিনিয়ার বাইলেটারাল কাকে বলে। তাহলে দেখেন এখানে আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই কিভাবে করলাম? প্রথমে মনে করি এই যে আমরা নতুন একটা ভোল্টেজ সোর্স এখানে এঁকেছি, অ্যাড করেছি -Vf, এটাকে রেখে দিই। আমরা বললাম যে এই দুইটার জন্য এখান দিয়ে কারেন্ট ফ্লো করছিল IF ডবল প্রাইম। এখানে যখন শর্ট সার্কিট হয়ে গেছিল তখন শর্ট সার্কিটটা কিভাবে করলাম? এইটা এখানে একটা -Vf দিয়ে, তাহলে শর্ট সার্কিট হওয়ার সময় এখানে যে কারেন্ট ফ্লো করছিল সেটা হচ্ছে IF ডবল প্রাইম, এই যে IF ডবল প্রাইম। এখন বললাম সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার জন্য এইটা এই তিনটাকে শর্ট করে দিলাম, ঠিক আছে? শর্ট করে দিয়ে শুধু এইটা রেখে দিলাম। এখন এইটার জন্য কারেন্ট ফ্লো করবে উল্টা দিকে, তাই না? এদিকে এখানে আগে যদি ফ্লো করে থাকে IF ডবল প্রাইম, এখন এটার জন্য যেহেতু ওইদিকে প্লাস, সুতরাং কারেন্ট এইদিকে ফ্লো করবে। ওইটা যদি এখানে যেহেতু একটা মাইনাস আছে, ওইটার জন্য -IF ডবল প্রাইম ফ্লো করবে, তাই না? বোঝা গেল না সাইফুল? আমি বলছিলাম যে তোমার এখানে তো ওপেন সার্কিট ছিল, তার মানে এখানে ভোল্টেজ ছিল এই পর্যন্ত VF। যখন -Vf দিলাম তখন শর্ট সার্কিট হয়ে গেল, তখন আমরা বললাম এখানে যে কারেন্টটা ফ্লো করছে এই কারেন্টটা হচ্ছে, আমাকে 1 সেকেন্ড সময় দিবে স্যারেরা। ফোনটা ধরে আমার বড় বোন ফোন করেছে, কোথায় এখানে এটা মিউট করতে পারছি না। এনিওয়ে আমি ধরি। আসসালামু আলাইকুম, আমি ক্লাসে আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি পরে ক্লাস শেষ করি, পরে মা ফোন করবো। হ্যাঁ, তাহলে কি হলো যে হ্যাঁ এইখানে আমরা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করলো, কারণ এটা একটা লাগাই দিলাম, তার জন্য শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে IF ডবল প্রাইম। এখন আমরা বললাম যে এই তিনটা শর্ট করে দিলাম, এই যে এটাও শর্ট করে দিলাম, তাহলে এখন থাকলো কি -Vf, কারেন্টটা উল্টা দিকে ফ্লো করবে, ঠিক আছে? এবং ওই কারেন্টটার নাম দিলাম হচ্ছে -IF ডবল প্রাইম। খুব যুক্তিযুক্ত। আগে এর জন্য একটা শর্ট সার্কিটের জন্য IF হয়েছিল, এখন এই -Vf এর জন্য কারেন্ট ফ্লো করবে, তাহলে এটা -IF ডবল প্রাইম বললাম, ঠিক আছে বোধহয়? এইবার দেখো, এখন এইটা বের করার যে কারেন্টটা বের করলাম আমরা, বাদ বাকি এই কারেন্টের জন্য এখান দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করলে এইখানে একটা ভোল্টেজ বের করতে পারবো, এইখানে একটা ভোল্টেজ বের করতে, সব জায়গাতে আমরা ভোল্টেজ বের করতে পারবো, তাই তো? কারেন্ট ফ্লো করলে বিভিন্ন এখানে কারেন্ট বিভিন্ন জায়গাতে ভাগ হয়ে যাবে, তারপর এখানে যে কারেন্ট আসবে সেখানেও এটাও ভাগ হয়ে যাবে, এদিকেও ভাগ হয়ে যাবে ইত্যাদি। আমরা এইসব নিয়ম কানুন জানি, অত নিয়ম কানুনের ভিতরে যেতে যাচ্ছি না। কিন্তু এর সাথে সাথে এই যে ড্রপ হয়ে এখানে যে ভোল্টেজ ছিল, এখানে ডিফারেন্ট ভোল্টেজ হবে, এখানে ভোল্টেজ হবে, প্রত্যেকটা বাসে একটা ডিফারেন্ট ভোল্টেজ হবে, ঠিক আছে? কারেন্ট ফ্লো করলে এখানে যে ভোল্টেজ ছিল এই ভোল্টেজ এক ভোল্টেজ হবে না, কারেন্ট ফ্লো করলে এখানে ড্রপ হবে। এই কথাটা
তার মানে ভোল্টেজ যেটা বের করবো আমরা, সেই ভোল্টেজটা কি, এই কারেন্ট নিতে হবে যে কারেন্টটা ফ্লো করতেছে, আর তাকে ইম্পিডেন্স দিয়ে গুণ করতে হবে। আমরা ম্যাট্রিক্স ফর্মে যদি বলি যে অনেকগুলো ভোল্টেজ আছে, মানে ভোল্টেজের পরিবর্তন হলো, পরিবর্তিত যে ভোল্টেজ চেঞ্জ হলো, চেঞ্জ আগে যে ভোল্টেজটা ছিল এটার কারণে যে ভোল্টেজটা হলো তার নাম দিলাম হচ্ছে ডেল ভি। তাহলে 1 নম্বর বাসে যে ভোল্টেজটা হলো ডেল ভি1, 2 নম্বরে ডেল ভি2, 3 নম্বরে ডেল ভি3, 4 নম্বরে ডেল ভি4। আর এখানে ইম্পিডেন্সের জায়গাতে আমরা জেড বাসটা দিলাম। জেড বাসটা কি জিনিস আমরা একটু পরে দেখবো, কতদিন একটু আলাপ করেছিলাম, আজকে ডিটেলস আলাপ করবো। তাহলে এই জেড বাস, ঠিক আছে স্যার, জেড বাসটা কেমন, এইরকম একটা ইম্পিডেন্স। এটা কি Z11, তাকে সেলফ মানে 1 নম্বর বাসের সেলফ ইম্পিডেন্স বলে। এটা 1 নম্বর থেকে 2 নম্বর বাসের ভিতর মিউচুয়াল ইম্পিডেন্স। এটা হচ্ছে 2 নম্বর থেকে 3 নম্বর বাসের ভিতর মিউচুয়াল ইম্পিডেন্স এন্ড সো অন। এখন দেখো এই যে ডেল ভি1 ডেল লিখলো, ডেল ভি3 ডেল ভি3 লিখলো, ডেল ভি4 ডেল ভি4 লিখলো। বলে স্যার এটা তো ভুল হয়েছে, এখানে মাইনাস ভিএফ হবে না, এটা ডেল ভি2 হবে, তাই না সাইফুল? এটা ভুল লিখেছে না? জি স্যার, মনে আছে তাই। মনে হচ্ছে তাই। তাহলে যার মনে হচ্ছিল তাকে মাইক দিতে হবে না সেলিম? জি স্যার। এইখানে সব এই যে ভি2 মানে এই বাসের ভোল্টেজ, এই বাসের ভোল্টেজ কোথায়, রেফারেন্স বাসটা হচ্ছে এইখানে, এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ মাপতেছে। তাহলে এইটা শর্ট, এইটাও শর্ট, এইটাও শর্ট, এখান থেকে এখান পর্যন্ত ভোল্টেজ মাপলে এই মাইনাস ভিএফ পাওয়া যাবে না? জি স্যার। তাহলে 2 নম্বরের বাসের যে ভোল্টেজটা ও মাইনাস ভিএফ লিখেছে, এই বইয়ে এটা ভুল লেখেন। ঠিক আছে ঠিক তাই আছে না? স্যার। ঠিক আছে, তাহলে আমরা মাইক থেকে বেঁচে গেলাম, বই ঠিকই আছে লিখেছে। তাহলে এইগুলো হলো এই মাইনাস, এখানে কারেন্টটা কি হয়েছে, এই কারেন্টটা উল্টা দিকে ফ্লো করবে, এটা মাইনাস আইএফ ডবল প্রাইম বলেছে। আর অন্য সব কোনো সোর্স তো নাই, সবগুলো কারেন্ট জিরো, তাই না? এই যেগুলো তো শর্ট করে দিয়েছে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে, এটা শর্ট, কারেন্ট ফ্লো করবে, এর জন্য কোনো কারেন্ট ফ্লো করবে, শুধু এটার জন্য কারেন্ট ফ্লো করবে। এই তার নাম বলেছিলাম আগে মাইনাস আইএফ ডবল প্রাইম। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তাহলে আইএফ ডবল প্রাইমের জন্য সব জায়গাতে যে ভোল্টেজ চেঞ্জ হলো সেগুলো বললে। এখন এখানে বলছে জেড বাস হচ্ছে ওয়াই বাসের ইনভার্স। কতদিন বলেছিলাম, এগুলো আর একটু ভালো করে বলছি। এইবার আর একটা কাজ করি, সুপার পজিশন। তাহলে এক কাজ করি, এটার বাহাদুরি দেখলাম, কত কারেন্ট ফ্লো করলো সেটাও বের করলাম, তার জন্য কোন বাসে কত ভোল্টেজ হলো সেটাও বের করলাম। এবার অন্যান্য গুলোর জন্য করি। তো ইঞ্জিনিয়ার সাহেবের তো বাসায় কাজ আছে, ও বুঝাতে যাচ্ছিল, তাড়াহুড়া করতে, তাড়াহুড়া কি করতে চাচ্ছে, সে বললো যে না ভাই আমার তো সময় নেই, যে আপনার তাড়াতাড়ি দেখেন একটু কি, বলে এটা গুণ করতে হবে, এই ডেল ভি1 কে এটা দিয়ে গুণ, বলে এটা পারি আমরা, বলে তাও বুঝিয়ে বলেন, আপনারা পরে বলেন যে পারি, কিন্তু এর গুণটা দেখাই দিই। এই যে ডেল ভি1 ইকুয়াল টু কি হবে, Z11 ইন্টু 0 0, Z12 ইন্টু মাইনাস আইএফ এটা থাকবে, Z13 ইন্টু 0, Z14 ইকুয়াল টু 0, সবগুলো 0 হবে। তার মানে একটা করে ভোল্টেজ হবে। এটা কিসের জন্য, Z12 এর জন্য হবে, এটা কিসের জন্য হবে, এই Z22 এর জন্য হবে, তারপর এটা হবে Z23 এর জন্য, এটা হবে Z43 এর জন্য, এরকম করে গুণ করে একটা করে থাকবে, কেন বাদবাকি সবগুলো কারেন্ট 0। ঠিক আছে, তাহলে দেখেন স্যার, এই যে Z12 সাথে গুণ করেছিল, ওই যে মাইনাস আইএফ আছে তো, সেই জন্য একটা মাইনাস সাইন হয়েছে। এখন এক চট করে বলবে যে আগাইন না, আমরা পেয়ে গেছি, কি পেয়েছি, ও বলে দেখেন এই যে আইএফ ডবল প্রাইম বের করতে হবে, ওটা পাওয়া যাবে। বলে কিভাবে পাওয়া যাবে, এই যে ডেল ভি2 অ্যাকচুয়ালি হচ্ছে ওটা ভিএফ, ডেল ভি2 ইকুয়াল টু, এখন এই ম্যাট্রিক্স থেকে লেখা যায় তো, del v2 is equal to minus z22 if double prime, তাহলে del v2 minus z22 if double prime, তাহলে এই del v2 আসলে তো মাইনাস vf হবে। তাহলে আমরা বের করতে চাচ্ছি if double prime, এটা vf divided by z22, এটা তো পেয়ে গেছি। তো সবাই বলে আজ ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বুঝিয়ে চাচ্ছিলেন, আর বোঝানোর দরকার না, আমরা তো পেয়ে গেছি।
বলে আপনারা পেয়েছেন, আমি জানি আপনার চালাক মানুষ, এটা পাওয়ারই কথা, যে যে আসল কারেন্ট সেটা পেয়ে গেছেন, কিন্তু প্রাসঙ্গিক অনেক জিনিস লাগবে, সেই জিনিসগুলো শিখে রাখেন। বলে কি, আপনাকে যদি একটা লাইন থেকে আর একটা লাইনের ভিতর দিয়ে কত ফল্ট কারেন্ট ফ্লো করতেছে সেটা বের করতে বলে, যে কোন একটা জেনারেটর থেকে কত ফল্ট কারেন্ট যাচ্ছে, ওর ব্রেকারটা ঠিক আছে কিনা, ওই বেশি ফল্ট কারেন্ট গেলে ওইটা ট্রিপ করবে, সেটা কিভাবে বের করবে। তাহলে ওইগুলো বের করার জন্য, যদি আপনারা চালাক চালে এটা বের করে ফেলেছেন ফল্ট কারেন্টটা কত হবে, ওইগুলো বের করার জন্য আর একটু আগে যেতে হবে। বলে চলেন তাহলে, বুঝেছি আপনার কথা। সে বলতেছে যে আমার একটা তারা আছে, আমি ভাই এক কাজ করি, ওই যে আরো যে 3টা জেনারেটর ছিল, একটা ভিএফ, আরেকটা ছিল ইএ, আরেকটা ইবি, এই 3টাকে একসাথে শর্ট করি, একসাথে কেন অ্যাক্টিভ করি, আর ওই যে মাইনাস ভিএফটাকে শর্ট করে দিই। বলে করেন তাহলে, এখানে লিখেছে তাই, if minus VF is short circuited and EA, EB, VF are allowed to act, the voltage at each bus is the pre-fault voltage. তার কারণ কি দেখো, যে একসাথে কনসিডার করার কারণটা, যে এটা যখন ছিল না, এটা যখন ছিল না, তখন তো এখানে এটা ওপেন সার্কিট ছিল, শর্ট ছিল না, তখন এই সব জায়গাতে কত ভোল্টেজ ছিল, প্রি-ফল্ট ভোল্টেজ, মানে ফল্ট হওয়ার আগে ভোল্টেজ, এগুলো জাননি তো, মেপে রেখেছিল সব, জেনারেটরের টার্মিনালে কত ভোল্টেজ, এই বাসে বিভিন্ন বাসের ভোল্টেজ, সব জায়গাতে পাওয়ার সিস্টেমে অলওয়েজ কন্টিনিউয়াসলি মনিটর করা হয় কত ভোল্টেজ। এইগুলো ভোল্টেজ জানা আছে বলে ওইগুলো সে করলো কি, এইটাকে শর্ট করে দিল, দিয়ে বললো যে আগে যে ভোল্টেজ ছিল সেইটা। তাহলে এখন যদি সাম অফ দি ভোল্টেজ করতে হয়, কি করতে হবে, আগের ভোল্টেজ এবং এই যে শর্ট সার্কিটের মাইনাস ভিএফ এর জন্য যে ভোল্টেজ, এই দুইটা যোগ করলে হবে, তাই না? তার মানে আগে যে ফল্ট হওয়ার আগে যে ভোল্টেজ, আর এখন মাইনাস ভিএফ বসানোর জন্য যে শর্ট সার্কিট হয়ে গেছিল, এবং এই মাইনাস ভিএফ এর জন্য যে ভোল্টেজ গুলো চেঞ্জ হয়েছে প্রত্যেকটা বাসে, এগুলো যোগ করলে হয়ে যাবে। ঠিক আছে? এটা ঠিক আছে কিনা, এই কথাটা বলেন, এটা বোঝা গেছে? আমরা তো বললাম যে তুমি যদি এই ফল্ট কারেন্ট বের করতে চাও, কি করতে হবে ভাই, তোমাকে প্রত্যেকটা জেনারেটরকে ইন্ডিভিজুয়ালি কনসিডার করতে হবে, অন্যগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, দিয়ে প্রত্যেকটার জন্য একটা করে কারেন্ট বের করতে হবে, সবগুলো যোগ করতে হবে। এখানে প্রথমে আমরা মাইনাস ভিএফ কনসিডার করলাম, 3টাকে শর্ট করে দিলাম, এর জন্য কারেন্ট এবং বিভিন্ন জায়গাতে ভোল্টেজ ক্যালকুলেট করলাম, করার পরে আমরা বললাম এটাকে শর্ট করে দিলাম, অন্য 3টাকে অ্যাক্টিভ করলাম। 3টাকে অ্যাক্টিভ করলে কি হবে, মানে ফল্ট হওয়ার আগের অবস্থাটা বিরাজ করবে। এখন আমরা ফল্ট হওয়ার আগে যে ভোল্টেজ গুলো একসাথে নাম দিয়ে দিলাম প্রি ফল্ট ভোল্টেজ, মানে অল দি ভোল্টেজেস অফ অল দি বাসেস। এখন এটার জন্য যে ভোল্টেজের পরিবর্তন হয়েছিল, আগে যে ভোল্টেজ ছিল, দুইটা যোগ করলে ফল্টেড কন্ডিশনে কোথায় কত ভোল্টেজ সেটা জানা যাবে। ঠিক আছে না? তাহলে আমরা, হ্যাঁ, তাহলে এই মাইনাস ভিএফ যোগ করার জন্য যে ভোল্টেজ ডেল ভি আর প্রি ফল্ট ভোল্টেজ, এইটা যোগ করলেই মাইনাস ভিএফ এর জন্য, মানে শর্ট সার্কিটের জন্য যে ভোল্টেজ হয়েছিল প্রত্যেকটা বাসে, সেটা ক্যালকুলেট করা যাবে। এটা কিন্তু জেনারেলাইজ ইকুয়েশন, ম্যাট্রিক্স ফর্মের ইকুয়েশনটা এইটা। এখানে আসার আগে আর একটা কথা এরা বলছে, এখন শর্ট সার্কিট করার সময় ওই যে আমরা এতে দেখাইছিলাম এইখানে, এই যে শর্ট সার্কিট, এই সুইচটা অন করার আগে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছিল, এই যে এটার ভিতরে দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছিল, এই কারেন্টের পরিমাণ 1 অ্যাম্পিয়ার ছিল, কিন্তু যেই মুহূর্তে এই কারেন্টটা ফ্লো করছে, কয় অ্যাম্পিয়ার ফ্লো করবে, থাউজেন্ডস অফ অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তো কেউ হিসাব করে বের করে নিয়ে আসলো যে কারেন্টটা হচ্ছে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ধরলাম ভোল্টেজ সোর্সটা, সেটা দিয়ে হিসাব করে নিয়ে আসলো ওর ভোল্ট হয়েছে 11,000 ভোল্ট অ্যাম্পিয়ার। তখন এই একসাথে ওই কারেন্টটা সে ধরে নাই, আগের কারেন্টটা, তখন বললো যে ওটার ভুল হয়েছে, বলে না 11,000-এর সাথে 1 যোগ করা না করা একই কথা, তাই না? আগে ছিল 1 অ্যাম্পিয়ার আর এটা হলো 11,000 অ্যাম্পিয়ার। অ্যাকচুয়ালি এখন তো সব কারেন্ট এখান দিয়ে ফ্লো করার কথা, থিওরিটিক্যালি এখান দিয়ে একটু কারেন্ট ফ্লো করবে এর ইন্টারনাল ইম্পিডেন্সের জন্য। তাহলে যে যদি এটা ফ্লো করে, ঠিক আছে, ওটা নেগলিজিবল, তাহলে ওটাকে নেগলেক্ট করতে হবে, তাই না?
সেই কথাটা এখানে বলছে, the faulted network is usually, not always, assumed to be without load before fault, that is IL টা 0, মানে আগের যে কারেন্টটা ফল্ট হওয়ার আগে সেই কারেন্টটাকে 0 কনসিডার করা হয় ইউজুয়ালি। আমি ওখানে লিখে রেখেছি নট অলওয়েজ, সব সময় না। সব যদি এর আগে ভোল্টেজটা, এবার প্রশ্নের উত্তরটা দিতে হবে। আগের কারেন্টটা যদি আমরা 0 ধরি, 0 এখানে কিন্তু শর্ট করা নাই, এইখান থেকে এখানে ভোল্টেজের নাম দিয়েছি ভিএফ, এবং এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। তার মানে এই বাস নম্বর 2 থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজটা হচ্ছে ভিএফ, কোনো কারেন্ট ফ্লো করছে না, শর্ট সার্কিটও নাই। তাহলে এই 1 নম্বর বাসের ভোল্টেজ কত হবে? 0 স্যার। 1 নম্বর বাসের ভোল্টেজ 0, তাই না? যেহেতু কারেন্ট ফ্লো করে না তাহলে তো 0 হওয়ার। আপনারা বলেন কি হবে, 0 না কি হবে? সাইফুল, সেলিম আর যারা আছো, আমি সবকে দেখতে পাচ্ছি না ভাই। অদিত্যকে দেখেছিলাম ছিল। বলেন বলেন বলেন, বলতে বলেন। স্যার যদি কারেন্ট ফ্লো না করে তাহলে তো 0 হওয়ার কথা। হ্যাঁ, আপনি তো বলেছেন, কিন্তু আপনার কথাটা আমি বিবেচনা রেখেছি, তা আরেকজনের কথা শুনতে হবে না? সাইফুল কত হবে? স্যার আমারও মনে হচ্ছে 0 হবে। যেহেতু ওইখানে আমার বাংলাদেশের লোকেরা কি হয়েছে, ওইখানে বিরাট এই কি নাম বলে সিংহটাকে হাতির সমান, ও সবাই বলতে পারলো হাতির সমান সিংহ এসছে একটা অনেক। আরেকজন বললো গাধা, দুনিয়াতে কোনোদিন হাতির সমান সিংহ হয় জানিস? বললো তাই তো ভাই, ঠিকই বলেছো, তো চলো তাহলে দেখে আসি। এবার আমরা দেখে আসি কি হবে। এখান থেকে এখান পর্যন্ত ভিএফ এর একটা ভ্যালু ধরি, তাহলে বোঝা যাবে। এখান থেকে শর্ট করা নাই, এখান থেকে মেপে পাওয়া গেল ভোল্টেজ 100 ভোল্ট। তাহলে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল পর্যন্ত 100 ভোল্ট। তাহলে আমরা ভোল্ট মিটারের কাঁটাটা নিয়ে আসলাম। এইখান থেকে যখন এইখানে ভোল্ট মিটার, একটা টার্মিনাল তো এখানে থাকবে, আর একটা টার্মিনাল এখানে ছিল, 100 ভোল্ট পেলাম। এই টার্মিনালটা যদি এখানে নিয়ে আসি, যেহেতু এইখানে ড্রপ 0, সুতরাং এটুকু এখান থেকে এই পর্যন্ত ড্রপ হবে 0 ভোল্ট। তাহলে এখানে যখন ভোল্ট মিটারের কাঁটা নিয়ে আসবো, কত ভোল্ট পড়বে? 100 ভোল্ট। তাহলে হাতির সমান সিংহ হবে না, তাই না? এটা হবে 100 ভোল্ট। এখানে ড্রপ হবে না, এটাও 100 ভোল্ট, এটাও 100 ভোল্ট, সব জায়গাতে তখন 100 ভোল্ট অ্যাপিয়ার করবে, এক্সেপ্ট যখন ভোল্ট মিটার কাঁটাটা আরেকটা কাঁটা এখানে নিয়ে আসবে। স্যার 100 ভোল্টটা কোথায় পেলেন স্যার? এটা ধরলাম আমরা, ভিএফ এর ভ্যালু 100 ধরলাম। আচ্ছা তুমি 1 লাখ ধরো, এখানে 1 লাখ ভোল্ট ভিএফ। 110 কম। ঠিক আছে স্যার, তাহলে যদি এখানে কারেন্ট না ফ্লো করে, তাহলে as because these are connected, সেই জন্য এর ভোল্টেজটা কি হবে? একই হবে। আমি পরে ফোন করছি, আমি ক্লাসে আছি আমি। ঠিক আছে, 100 ভোল্ট হবে। স্যারেরা বুঝেছেন? তার মানে আগের ভোল্টেজ, কেন সব জায়গাতে একই ভোল্টেজ, যে ভিএফটাই থাকবে, সব জায়গাতে একই ভোল্টেজ থাকবে। এই যেটা হচ্ছে ভিএফ, যদি লোড কারেন্টটাকে আমরা 0 ধরি, এটাই বলছে যে আইএলটাকে 0 ধরলে প্রি ফল্ট ভোল্টেজ সব জায়গাতে ভিএফ হবে। সহজ কথা, তাহলে ও তো চিন্তা নাই আগে। তাহলে আবার আমরা দুইটা যোগ করছি, এই ভিএফ এর জন্য যে ভোল্টেজটা হয়েছিল প্রত্যেক বাসে, এই 1 নম্বর ডেল ভি1, 2 নম্বর ডেল ভি2 ইত্যাদি ইত্যাদি, আর সব জায়গাতে ভিএফ বসে এটা যোগ করলাম। যোগ করে এই যে ডেল ভি1 ইকুয়াল টু কি হয়েছিল ওটা দেখাই দিই। এই ডেল ভি1 ইকুয়াল টু এটা আইএফ ডবল প্রাইম, আর আইএফ ইকুয়াল টু এখানে বের করেছি ভিএফ বাই জেড2, তাই না? ওই যে বের করলাম, এই এখান থেকে একটা ইকুয়েশন লিখলাম, ডেল ভি2 ইকুয়াল টু এইটা, তাহলে এখানে হলো এটা ডেল ভি2 ইকুয়াল টু মাইনাস ভিএফ ইকুয়াল টু মাইনাস জেড2 টু আইএফ ডবল প্রাইম, তাহলে আইএফ ইকুয়াল টু এইটা। এখন সে তাড়াহুড়া করতেছে, তো সেই জন্য সে এগুলোতে এই সবগুলো লিখে দিয়েছে।
আর এখানে ভিএফ আছে। এখন এইটা তো আমরা জানি এটা কি, এটা ছিল মাইনাস ভিএফ, আগে ছিল না, এই ডেল ভি2টা তো মাইনাস ভিএফ ছিল, মনে আছে? আর এখানেও তো ডেল ভি2 তাই হয়েছে, এই ডেল ভি এটা ভিএফ হয়েছে না, ডেল ভি2টা মাইনাস ভিএফ ইকুয়াল টু এইটা, তখন আইএফ ইকুয়াল টু এইটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস ভিএফ প্লাস ভিএফ ইত্যাদি এইটা থাকলো। এই ইকুয়েশনটা, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ইকুয়েশন। এখন এখান থেকে আমরা যে ইকুয়েশন পেলাম ওখান থেকে ভিএফটা কমান নি আমরা, অথবা আগের ইকুয়েশন যে কোনো একটা থাকতে পারে। তাহলে আগে পেয়েছি আইএফ ডবল প্রাইম ইকুয়াল টু ভিএফ ডিভাইডেড বাই জেড। জেডটা কোনটা? এই Z22, 2 নম্বর বাসে ভোল্টেজ এই হয়েছে, ফল্ট হয়েছে, সেই জন্য 2 নম্বর বাসের সেলফ অ্যাডমিটেন্স ইম্পিডেন্সটা দিয়ে ভাগ করতে হবে। ওই যে বাসে ফল্ট হয়েছে তার প্রি ফল্ট ভোল্টেজকে যদি ওই বাসের এই সেলফ ইম্পিডেন্স দিয়ে ভাগ করি, ফল্ট কারেন্টটা পাওয়া যাবে। এখন আমরা বের করতে চেয়েছি যে বিভিন্ন বাসের ভোল্টেজটা কত হবে সেটা বের করার জন্য। তা আমরা একটা ওইখান থেকে যে ইকুয়েশনটা লিখেছিলাম ওইখানে যাই, আবার এখান থেকে একটা জেনারেলাইজ ইকুয়েশন লিখতে যাচ্ছি। কোথা থেকে? এইখান থেকে একটা জেনারেল, এই যে ডেল ভি1 ইকুয়াল টু কি হবে দেখো, এই জেড অন, এই যে জেড ভিএফ ডিভাইড বাই Z22 কিন্তু আইএফ, তাই না? ভিএফ ডিভাইড বাই Z22, এটা হচ্ছে আইএফ ডবল প্রাইম। তাহলে এটা কি? আইএফ ডবল প্রাইম ইন্টু Z12 প্লাস ভিএফ, ইকুয়েশনটা তো তাই না? এটা ভিএফ প্লাস এইটা, আমরা এখানে ভিএফ মাইনাস আইএফ ইন্টু Z12, এই ইকুয়েশনটা এর পরিবর্তে ওইটা আমরা কিন্তু একটু কনফিউজ করে ফেললাম নাকি, এটা Z12 ইন্টু আইএফ ডবল প্রাইম, এখানে লিখেছে এটা Z12 ইন্টু আইএফ ডবল প্রাইম, আর এখানে প্লাস ভিএফ আছে। তাহলে এই V1 ইজ ইকুয়াল টু এই ভিএফ মাইনাস আইএফ ডবল প্রাইম ইন্টু ভিএফ। সিমিলারলি দেখো এখানে যদি তাকাও, এখানে এই V3 ইজ ইকুয়াল টু কি? V3 ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএফ মাইনাস এই যে ভিএফ বাই Z22, এটা কিন্তু একটা আলাদা, তার মানে আইএফ ডবল প্রাইম ইন্টু Z32। তার মানে যে বাসের ভোল্টেজ তুমি ক্যালকুলেট করবা সেখান থেকে যে বাসে ফল্ট হয়েছে সেই পর্যন্ত যে ইম্পিডেন্স, সেটা দিয়ে যদি ফল্ট কারেন্টকে গুণ করো, সেটা যদি ভিএফ থেকে বাদ দাও, তাহলে এই ভোল্টেজটা পাওয়া যাবে। এখানে দেখো তাই, আমরা কি ভিএফ মানে যে বাসে ফল্ট হয়েছে সেই বাসের প্রি ফল্ট ভোল্টেজ থেকে যদি এই যে ভিএফ ডিভাইড বাই Z22 আইএফ ডবল প্রাইম কে যদি ওই বাস থেকে মানে 1 নম্বর বাস থেকে যে বাসে ফল্ট হয়েছে মানে 2 নম্বরের, এটা যে গুণ করো তাহলে V1 পেয়ে যাবে। V4 এর জন্য একই কথা, ভিএফ থেকে যদি তুমি আইএফ ডবল প্রাইম ইন্টু এই 4 নম্বর বাস থেকে 2 নম্বর বাস পর্যন্ত যে মিউচুয়াল ইম্পিডেন্স, সেটা দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? সে ভোল্টেজ পাওয়া যাবে। এটাই বের করা আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে এখানে জেনারেলাইজ ইকুয়েশনটা লিখেছে, যে কোনো বাসের ভোল্টেজ বের করলে যদি তুমি প্রি ফল্ট ভোল্টেজ যে বাসে ফল্ট হয়েছে সেই বাসের ভোল্টেজ থেকে যে ফল্ট কারেন্ট, সেই ফল্ট কারেন্ট দিয়ে ওই বাস থেকে মানে যে ফল্ট হয়েছে কেথ বাস থেকে যে বাসের ভোল্টেজ বের করতে চাচ্ছ সেই বাস পর্যন্ত যে ইম্পিডেন্স, সেটা দিয়ে যদি গুণ করো তাহলে ওই বাসের তুমি ভোল্টেজ পেয়ে যাবে। এটাকে বিভিন্ন ভাবে লিখেছে, ওই যে আগে যেটা লিখেছিলাম আমরা আইএফ এর পরিবর্তে ভিএফ ডিভাইড বাই জেড কে দিয়ে আইএফটাকে রিপ্লেস করেছি। এখন যদি বলা হয় যে না আমি আইএফ কে 0 ধরবো না, আইএল যদি 0 না ধরা হয় তাহলে কি হবে? এখানে তো ভিএফ আইএল 0 ধরার জন্য সব বাসে প্রি ফল্ট ভোল্টেজটা একই হয়ে গেছিল ভিএফ, তাহলে বললেন ঠিক আছে ধরেন না, আপনি করেন ওই বাসে যে আগে ভোল্টেজ ছিল সেটা আপনার রেকর্ডে দেখেন, সেখান থেকে আপনি এটা বাদ দেন তাহলে পেয়ে যাবেন। বলে এখন তো আপনি ওই কথা বলছেন যে প্রত্যেক বাসে ভোল্টেজ বলবেন, কিন্তু আপনি এই কথা বলেছিলেন আমাদেরকে যে
আমাদের এই কোন লাইন দিয়ে কত কারেন্ট ফ্লো করবে এটাও বের করে দিবেন। বলেছিলেন না ইঞ্জিনিয়ার সাহেব? বলে হ্যাঁ তো বলেছিলাম ভাই, কিন্তু আমার তাড়াহুড়া আছে, এটা সহজেই বের করা যাবে। বলে বলেন কি তাড়াহুড়া থাকলে সহজে বলে দেন। বলে আপনি যে বাস দুইটার ভিতরে আপনি কারেন্ট বের করতে যাচ্ছেন, যে এই দুই বাসের ভিতরে যে ট্রান্সমিশন লাইনটা আছে তার সেই ট্রান্সমিশন লাইন দিয়ে কত কারেন্ট ফ্লো করছে। ধরেন যে আইথ বাস থেকে জেড বাস পর্যন্ত কত কারেন্ট ফ্লো করছে এটা বের করতে চান, এটা সহজ কথা না? বলে কি সহজ? বলে আইথ বাসের ভোল্টেজ থেকে জেড বাসের ভোল্টেজটা বিয়োগ করেন, যে ট্রান্সমিশন লাইনটা আছে সেই লাইনের যে ইম্পিডেন্স আছে, মানে আই থেকে যে পর্যন্ত আছে ট্রান্সমিশন লাইন, সেটাকে দিয়ে ভাগ করেন। এটা কিন্তু ইম্পিডেন্স ম্যাট্রিক্সের না, ইম্পিডেন্স না, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইম্পিডেন্স দিয়ে ভাগ করেন, তাহলে পেয়ে যাবেন। বলে হ্যাঁ হ্যাঁ এটা সহজ কথা, তাই না? বলে আপনাকে তো আবার একটু দেখাই দিন, পরে বলবেন যে না সহজ বলেছিলাম কিন্তু বুঝতে পারি না। কি যদি আমরা এই বাসের ভোল্টেজ জানি, এই বাসের ভোল্টেজ জানি, এই দুইটা বিয়োগ করি, বিয়োগ করে এই 9টার ইম্পিডেন্স দিয়ে ভাগ করি, কারেন্ট পেয়ে যাবো না? এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে? জি স্যার। এটা পেয়ে যাবে, সহজ কথা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পিডেন্স ম্যাট্রিক্সের না, কার নাম বলে ভ্যালু না, এটা অ্যাকচুয়াল ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হবে। বলে যে ওইখানে যে নিচে আরো কিছু কথা লেখা দেখলাম যে ভাই আপনারা বড় বিরক্ত করেন। আমি বললাম যে আমার সময় নেই, যেতে হবে তাড়াতাড়ি। কি করতে হবে তাহলে? এই যে এটা কিছুই করিনি আমরা, এটা করেছি কি, ওই যে আপনার এখানে জেড বাসের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এখানে বসাই দিয়েছি, ভিএফ মানে জেড আই কে ডিভাইড ইনটু আইএফ ডাবল প্রাইম। আর এটা হচ্ছে আরেকটা, না এটা আইএফ বাস, আইএফ বাস, এটা জেড বাসের ফর্মুলাটা লিখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ভিআই মাইনাস ভিজে ডিভাইডেড বাই জেড বি। তাহলে এখানে ভিআই এর পরিবর্তে রিপ্লেস করেছে এইটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে, এইভাবে বের করা যাবে। বলে সব কথা তো বুঝলাম, কিন্তু এখন জেড ম্যাট্রিক্সটা কেমন করে? বলে জেড ম্যাট্রিক্স এই দিন একটু আমরা আলোচনা করেছিলাম, আজকে তাহলে আরেকটু আলোচনা করতে হবে, তাই না? বলে হ্যাঁ আরেকটু আলোচনা করতে হবে। ঠিক আছে, আপনারা যখন বলছেন আমরা তখন করবো, আলোচনা হইল না, এটা তো ওই জিনিসই বলছে। এইটা আমরা সেদিন আলোচনা করেছিলাম কুইকলি, ওয়াই জেড থেকে ইনভার্স করলে ওয়াই পাওয়া যায়, ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স, তাই না? আর যদি ওয়াই অ্যাডমিটেন্স বের করতে চাই 1/z লাগতে হবে, আর যদি আমার অ্যাডমিটেন্স জানা আছে জেড জানতে হয়, তাহলে কি করতে হবে? 1/y, জেড ইজ ইকুয়াল টু 1/y। এই কথাটার ভিতর কারোর কোনো সন্দেহ আছে? নাই, না। সন্দেহ নাই। আমার 10 ওহম রেজিস্ট্যান্স আছে, আমি যদি এই অ্যাডমিটেন্স বের করতে চাই 1/10 মানে 0.1 মোহ। আমার যদি 0.1 মোহ জানা থাকে, ইম্পিডেন্স কত হবে? তাহলে 1/0.1, তার মানে 10 ওহম হবে। এটা সহজ কথা। এখানে যেটা আমরা এই যে ওয়াই বাসটা বের করতে শিখাচ্ছে, ওয়াই বাস থেকে জেড বাস বের করতে গেলে কি হবে? এই ওয়াই বাসটা ইনভার্স করলে হবে। ম্যাট্রিক্স ইনভার্সনটা আমরা পরে সেদিন বলেছিলাম, আরেকবার বলবো হয়তো। এখানে কি বলছে, এই বাসের আমরা কিন্তু এবার একটু বেশি ফাস্ট যাব, সেদিন বুঝাইছিলাম তো, সেই জন্য আবার রিভাইজ একটু ফাস্ট যাব, না বুঝতে পারলে বলবেন। এখানে একটা 4 বাস নেটওয়ার্ক দেখাচ্ছে। এখানে মনে করেন প্রথমে যে 1 নম্বর বাসে শুধু একটা জেনারেটর কানেক্ট আছে, তাহলে 1 নম্বর বাস থেকে এই লাইন দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই লাইন দিয়ে কারেন্ট ফ্লো করবে, এদের ফ্লো করবে, বিদ্যুৎ দিয়ে ফ্লো করবে, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল বলবে কি, এখানে কারেন্ট এন্টার করতেছে, এটা ইজ ইকুয়াল টু যতগুলো কারেন্ট এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে সেগুলোর যোগফলের সমান হবে। মানে মানে আই অনটা হবে কি, এখান থেকে এখান পর্যন্ত যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I12 ধরে নিই আমরা, এখান থেকে এখান পর্যন্ত I13 এন্ড I14, সহজ কথা। এখন এই I12 এর ভ্যালু, এটার ভ্যালু কত? একটু আগে আমরা বললাম, এই বাসের ভোল্টেজ থেকে এই বাসের ভোল্টেজ বাদ দিয়ে এটার ইম্পিডেন্স দিয়ে করলে, গুণ ভাগ করলে হবে। তাহলে E1 থেকে E2 বাদ দিলাম, ওই ইম্পিডেন্স দিয়ে ভাগ, মানে 1/Z12, 1/Z12 মানে হচ্ছে Y12 অ্যাডমিটেন্স দিয়ে গুণ। ঠিক আছে না? তারপরে ঠিক আছে স্যার?
ঠিক আছে। তারপরে এই যে এগুলো সব একই কথা, এটাকে ভাঙাই দেখেন সব জায়গাতে E1 আছে, এই যে প্রত্যেক জায়গায়। তাহলে E1টা এক জায়গাতে কমন নেওয়া হবে, এখানে Y12 ছিল রেখে দিলাম, এখানে Y13 ছিল রাখলাম, Y14 রেখে দিলাম E1। তারপর এখানে E2 into Y12, E2 into Y12, E3 into Y13, E8 ইত্যাদি। ঠিক আছে, এইবার করি কি, আমরা এইগুলো এতগুলো একসাথে লিখতে যাচ্ছি না, একটা সংক্ষিপ্ত নাম দিলাম। এগুলো সবগুলো যোগ করলে এটা Y11 এক নম্বর বাসে, এইটার নাম একটা দিলাম, খালি সিম্বলই দিলাম না, নাম দিলাম। এটা হচ্ছে সেলফ অ্যাডমিটেন্স অফ বাস 1। আর এইটা কি, এই এটাকে মাইনাস বারে বারে না লেখা চাইতে এটা একটা ক্যাপিটাল লেটার দিয়ে সিম্বল দিলাম Y12, তার মানে এটাকে -1 দিয়ে গুণ করলে হবে। তাহলে Y12টা কি, Y12টা হচ্ছে এই স্মল y12 ছিল তাকে -12, এটার -12 সমান, তার মানে এটার সাথে আরেকটা মাইনাস দেব। তাহলে এটার নাম হচ্ছে মিউচুয়াল অ্যাডমিটেন্স। তাহলে ইকুয়েশনটা কেমন হবে, ইকুয়েশনটা হলো এইরকম দেখতে। এবার যদি আমি মনে করি 2 নম্বর বাসে এরকম একটা জেনারেটর আছে, তার জন্য কিরকম ইকুয়েশন লিখবো, এরকম y21 into u1, y22 into ইত্যাদি ভাবে লিখবো। এরকম ধরুন n নাম্বার অফ আছে বাস, এবং তাতে প্রত্যেকটা বাসে জেনারেটর কানেক্ট করা আছে। তাহলে যে কারেন্ট গুলো হবে, কারেন্টের এক্সপ্রেশন এইগুলো। ঠিক আছে, সবগুলো কারেন্টে দিয়ে আমরা যে একটা ম্যাট্রিক্স পাবো, এইটা হচ্ছে এরকম। দেখেন ম্যাট্রিক্সটা ঠিক আছে কিনা। এই যে I1 is equal to I1 is equal to হচ্ছে কে Y11 into U1 আর এমনি দুইটা এমনি দিয়ে দিছে, তাহলে ওকে কেমনে নিব? এই তোমার মাইক্রোফোন মিউট করো। ও তো কিছু কয় নাই, ও তো কইব কেমনে? তোমার ভাই দিকে গেছে গা। এই বাবু তোর মাইক্রোফোন অফ কর। দরজা গোড়ের ভিতরে না কোনটার ভিতরে কে জানে? যদ্দা হেন নাই, ওই যে ওইটা কোনটা? এই শোনো মাইক্রোফোন মিউট করতে বলো তো, আছে। এই মিউট করতে বলো। স্যার আপনি মিউট করে দেন স্যার। আমার এখান থেকে ডিফিকাল্ট, আবার এটা অফ করতে, স্ক্রিনটাকে ক্লোজ করতে। হ্যাঁ শোনো, তাহলে এই I1 is equal to, তাহলে কি হবে দেখো, এখান থেকে পাই I1 is equal to কি হবে, এটা দিয়ে এটাকে গুণ, Y11 into E1, Y12 into E2, এরকম Y11 into UN। তাহলে এইভাবে এটা হচ্ছে আমাদের কি হবে, অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। তা আমরা এরকম একটা ওই নেটওয়ার্কটা ধরেছি, ওই নেটওয়ার্কটার আমি কি বের করতে চাচ্ছি, ওই নেটওয়ার্কটা আমরা এই যে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স বের করতে যাচ্ছি। তাহলে এটাকে প্রথমে কি করি, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকি। তো ওইটার একটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকলাম। এই যে দেখেন রিঅ্যাকট্যান্স, ধরেন যে এটা একটা রিঅ্যাকট্যান্স, এরকম রিঅ্যাকট্যান্স সবগুলো দেওয়া আছে, সবগুলো রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। এখান থেকে আমরা যদি অ্যাডমিটেন্স ডায়াগ্রাম আঁকতে চাই, রিঅ্যাকট্যান্স মানে ইম্পিডেন্সের দুইটা ভাগ, একটা রেজিস্ট্যান্স প্লাস যে এক্স, তাই না, এক্স মানে রিঅ্যাকট্যান্স, আমরা এক্সটা দেওয়া আছে। এখানে যদি এর করসপন্ডিং ওয়াই বের করতে চাই, তো 1 করতে হবে। তো 1/j.25 ইজ ইকুয়াল টু কত, 1/j25 4। এই যে 4 আছে, কিন্তু একটা মাইনাস সাইন হবে। সাইফুল, মাইনাস সাইন কেমন করে হবে এটা আমরা জানি, তাই না? যে উপরে যাবে। হ্যাঁ, যে উপরে যাবে একটা -1 দিয়ে গুণ করতে হবে, -1 মানে j² কেটে যাবে, একটা -1 থেকে যাবে। তাহলে এটা হচ্ছে 4। এরকম সবগুলো হলো। তাহলে এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, এটা হচ্ছে অ্যাডমিটেন্স ডায়াগ্রাম। এই অ্যাডমিটেন্স ডায়াগ্রাম থেকে এই ওয়াই বাস মানে এটা হচ্ছে অ্যাডমিটেন্স, তাই না? এই অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা বের করব। তাহলে প্রথমে দেখো কিভাবে হলো, যে Y11 মানে এই 1 নম্বর বাসের সাথে যতগুলো অ্যাডমিটেন্স কানেক্টেড আছে সেগুলো সবগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার সেলফ অ্যাডমিটেন্স। তাহলে যোগ করি আমরা, এখানে আছে 2, এখানে 8, এখানে 4, একটা 0.5 আছে, 8 আর 4 12, আর 2 14, 14.5, সবগুলোতে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। তারপর Y12, তাহলে এখানে আছে -j8.0, তাকে একটা মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, এই যে প্লাস হয়ে যাবে। তারপরে Y14,
y1 পরে আছে মাইনাস জে 2.5, এটাকে -1 দিয়ে গুণ করলে জে 2.5 হবে। ঠিক আছে, এইরকম যেমন আরেকটা করি, এই যে 2 করি, 2 এর সাথে কি কি আর কানেক্টেড আছে অ্যাডমিটেন্স, এই যে এইটা যোগ করো, 5 আর 13 আর 4 17, নাকি ভুল লিখলাম? এই যে 5 প্লাস 8 প্লাস 4 17 তো না, এই যে 17। তারপর একটা দেখি 2 থেকে 4 পর্যন্ত, 2 থেকে 4, 2 থেকে 4, এই যে 5, যে 5 মাইনাস যে 5 ছিল প্লাস 5 হলো, এটা হচ্ছে ওয়াই বাস। এই ওয়াই বাসকে জেড বাস করতে গেলে এটাকে ইনভার্স করতে হয়। ম্যাট্রিক্স ইনভার্সের নিয়মটা আমরা আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে কি, প্রথমে এই ম্যাট্রিক্সটার একটা ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট বের করার নিয়ম আছে যে কোনো একটা এলিমেন্ট ধরে এইটা, এই তার করসপন্ডিং সব লাইনগুলো বাদ দিলে যেটা থাকবে সেটাকে আবার করতে হবে। সেটা করার জন্য ধরো এটা আবার নিবে, এটা কি এইটা দিয়ে কেন এই ভ্যালুটার যে ডিটারমিনেন্ট ভ্যালু আসবে এই ম্যাট্রিক্সটা, সেটা দিকে এটা দিয়ে গুণ করতে হবে। এটা কি হবে আবার, এটা ধরে এইটার যে ক্রস মাল্টিপ্লিকেশন করে যেটা আসবে সেটা এটা দিয়ে গুণ, তারপর এটা দিয়ে গুণ করলে এই ডিটারমিনেন্টের একটা ভ্যালু আসবে। ঠিক আছে, এই ডিটারমিনেন্টটাকে মনে রাখতে হবে। তারপর করতে হবে যে কোনো একটা রোর অথবা কলামের একটা কোফ্যাক্টর বের করতে হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে। এইগুলোর কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর বের করার নিয়ম কি, ওই আগের মতোই, যে এলিমেন্টটা যে লাইনে আছে, মানে যে রোতে আছে, যে কলাম আছে সে বাদ দিয়ে এইগুলোর সেই ডিটারমিনেন্ট, তারপরে এটার পরে এইটা, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করে তাদেরগুলো সাইন আবার মাইনাস প্লাস চিন্তা করতে হবে। মানে মাইনাস, এটা নিয়মটা কি, যে -1 টু দি পাওয়ার i প্লাস জে, এটা হচ্ছে i হচ্ছে 1 আর জে হচ্ছে 1, কিন্তু যে কোনো এইখানে ধরো এটা i কি, কয় নম্বর রো, i হচ্ছে 3 নম্বর, যে কলাম কত 3 নম্বর, সেরকম এটা কত 2 4, i তাহলে 2 আর কলাম হচ্ছে জে হচ্ছে 4। এইভাবে -1 টু দি পাওয়ার i প্লাস জে করলে ওই ভ্যালুগুলোর কোফ্যাক্টর গুলোর প্লাস মাইনাস এই সাইনটা পাওয়া যাবে। এখন যে কোফ্যাক্টর গুলো হলো, সবগুলো কোফ্যাক্টরকে তুমি ওই ডিটারমিনেন্ট যেটা বের করেছে সেটা দিয়ে ভাগ করো। ভাগ করার পরে যেগুলো হলো, এখন করো কি, এটার যে কোফ্যাক্টর যে ভ্যালুগুলো পেলে সেটাকে রো গুলোকে কলাম করে দাও, আর প্রত্যেকটা রোকে কলাম করে দাও, তাই হবে। ঠিক আছে, রোকে কলাম করো, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা ফিরে যাই, কোথায় ফিরে যাবো, ওইখানে ফিরে যাবো। না, এটাতে না, এটা তো আমরা শিখছি, কিসে যাই, হ্যাঁ, তাহলে আমরা এটা শিখে ফেলেছি। এখানে একটা ছোট্ট অঙ্ক করি। অঙ্কটা প্রথমে পড়েন যে কোনো একজন, সিয়ার, সেলিম, পড়তে পারো তুমি এখন? সাইফুল জি স্যার, পড়েন। এই ফার্স্ট থেকে পড়বো দা বাস ইম্পিডেন্স। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে পড়ো। ওকে স্যার, the bus impedance matrix of the 4 bus network in PU is ইন পার ইউনিট, পিইউ মানে আচ্ছা পার ইউনিট। জি স্যার, per unit is Z bus হ্যাঁ, দেওয়া আছে, এটা এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই জেড বাসটা দেওয়া আছে। এরপরে জেনারেটরস আর generator are connected to buses 1 and 2 have their substrate সাবট্রানজিয়েন্ট Subtransient. subtransient reactance included in Z bus. included the Z bus uh, Pre-fault. if fault current is neglected, find substituent current in Transient. subtransient current is per unit in the fault for three-phase fault on buses 4. Assume the voltage at the fault is 1
স্যার এটা বুঝি নাই। 1 angle 0 আচ্ছা, degree. 1 angle 0 per unit before the fault occurs. Find also the per unit current from generator to whose x ডবল প্রাইম x double prime ওই satisfies. জেনারেটরে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা হচ্ছে J.2 পার ইউনিট, ঠিক আছে? Yes, sir. তাইলে সাইফুল যেটা পড়লো সেটা দিয়ে বোঝাচ্ছে যে এরকম একটা নেটওয়ার্ক আছে, সেটা 4 বাস নেটওয়ার্ক, তার যে ইম্পিডেন্স ম্যাট্রিক্স সেটা এখানে দেওয়া আছে। এখন বলছে 4 নম্বর বাসে একটা 3 ফেজ ফল্ট হয়েছে। তো ফল্ট হয়েছে তাহলে কি হবে? প্রথমে তাকে সাবট্রানজিয়েন্ট কারেন্ট বের করতে বলবো, সাবট্রানজিয়েন্ট কারেন্ট বের করবো, ফল্ট কারেন্ট। তারপর বলছে এর সাথে ডাটা দিয়েছে কি, ফল্ট হওয়ার আগে 4 নম্বর বাসে প্রি ফল্ট ভোল্টেজ ছিল। Assume the voltage at the fault is 1.0 per unit before the fault occurs, ফল্ট হওয়ার আগে। তাহলে এখন প্রথমে বললো ফাইন্ড অলসো দি পার ইউনিট কারেন্ট ফ্রম জেনারেটর 2। দুইটা এই বাসে জেনারেটর কানেক্ট করা আছে, 1 নম্বর আর 2 নম্বর বাসে, ঠিক আছে? এখন 4 নম্বর বাসে যে 3 ফেজ ফল্ট হয়েছে সেই ফল্ট কারেন্টটা বের করতে হবে। আর ওই বাসের প্রি ফল্ট ভোল্টেজটা যার নাম হচ্ছে 1.0, মানে ফল্ট হওয়ার আগে বাস ভোল্টেজ ছিল 1.0 বলেন। তাহলে ফল্ট কারেন্টটা IF ডবল প্রাইম কত হবে? IF ডবল প্রাইম মানে হচ্ছে যে ওই ফল্ট কারেন্টটা কত হবে, ওই বাসের প্রি ফল্ট ভোল্টেজ তাকে ZK কে দিয়ে ভাগ করতে হবে, তাই তো? আমরা তাই লিখেছি, যার মনে নাই তার জন্য আমরা ঘুরে আসি। ফল্ট কারেন্টটা হচ্ছে ওই বাসের ভোল্টেজ, প্রি ফল্ট ভোল্টেজ ডিভাইডেড বাই ZK, কে হচ্ছে যে বাসে ভোল্টেজ, তার মিউচুয়াল ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হবে। এবার বলেন কি করব? এখানে অঙ্কটা প্রি ফল্ট ভোল্টেজ দেওয়া আছে, এই যে 1.0, তাহলে ফল্ট কারেন্ট কত হবে? বলেন। ইম্পিডেন্স জানতে হবে তো স্যার, হ্যাঁ ইম্পিডেন্স জানতে হবে না? হ্যাঁ, ওই যে জেড বার সামনে দেওয়া আছে, জেড মানে ইম্পিডেন্স না টাকা? ইম্পিডেন্স। ইম্পিডেন্স টাকা হলে তো সবাই দৌড়িয়ে আসতো, গাড়ির টাকা পাওয়া যাবে মানে। হ্যাঁ, কত হবে তাহলে বলেন চট করে। এই আমাদের হাতে কিন্তু আর 2 মিনিট সময় আছে, 1 মিনিট। 1/0.12 স্যার। গুড। এটা হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজ হচ্ছে 1, আর এই যে 4 নম্বর বাসে হয়েছে, 4 নম্বর বাসে ZK মানে Z44 কই? এটা 44, এটা 4 নম্বর কলাম, 4 নম্বর রো, এলিমেন্ট এইটা। তাহলে আর আগে আছে জে, তাহলে 1/J.12, 1 কে 0.12 দিয়ে ভাগ করলে 8 বরং 96, 8 হয়, তারপরে 40, 5 8 40 কি একটা হবে, তাই না? তাহলে এটা পাওয়া গেছে, এই যে 33। হ্যাঁ, বুঝা গেছে, এটা পাইলাম আমি। 3 দিয়ে ভাগ করছেন, 40 কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা পাওয়া গেছে। এরপরে বলছে ফাইন্ড অলসো দি পার ইউনিট কারেন্ট ফ্রম জেনারেটর 2। তাহলে জেনারেটর 2 থেকে কেমন করে কারেন্ট বের করব? তাহলে 1 নম্বর কাজ হচ্ছে জেনারেটর 2 এর অ্যাক্রসে ভোল্টেজটা জানতে হবে। আর জেনারেটর না, যে এটা হচ্ছে and also find the current from generator 2, মানে 2 নম্বর জেনারেটরটা কোথায় কানেক্টেড ছিল? 2 নম্বর বাসে। তাহলে এই 2 নম্বর বাসের ভোল্টেজটা whose XDG is 0.2, find also the per unit current from generator 2। 2 নম্বর বাস থেকে কত, না 2 নম্বর জেনারেটর থেকে কত কারেন্ট ফ্লো করছিল এটা বের করতে হবে। বুঝা গেছে? এটা কেমন করে বের করব? জেনারেটরের ভোল্টেজ আগে বের করতে হবে। জেনারেটর টার্মিনালে ভোল্টেজ বের করতে হবে। কত প্রি ফল্ট ভোল্টেজ ছিল বলেন? জেনারেটর টার্মিনালে কত, জেনারেটর কত ভোল্টেজ প্রডিউস করছে এটা বের করতে হবে না? আমি প্রথমে সার্কিটটা দেখাই। এইটা দেখেন, একটু বড় করবো না, আরো বড় করা যায় না? এই যে এইটা হচ্ছে জেনারেটর 2, ঠিক আছে? আর এটা হচ্ছে জেনারেটরের সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স।
এটা হচ্ছে বাস 2, এখানে বাস 2-তে না 4-এ ফল্ট হয়েছে, 4-এ বাস 4-এ ফল্ট হয়েছে, তাই তো? তাহলে আমরা বাস 2-র ভোল্টেজ জানি যদি, আর জেনারেটর টার্মিনালে কত ভোল্টেজ সেটা বের করলেই তো হবে। তাহলে এইখানে জেনারেটর টার্মিনাল ভোল্টেজ মানে কত ভোল্টেজ ইনডিউসড হয়েছে, আর এইখানে এই ভোল্টেজটা কত সেটা বের করলে এই দুইটা দিয়ে এটাকে ভাগ করলে কারেন্ট পাওয়া যাবে না? এই জেনারেটর ভোল্টেজ প্রডিউস করতেছে ধরো 10 ভোল্ট, এখানে হচ্ছে 9 ভোল্ট, 10 থেকে 9 বাদ দিলে এই ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে কারেন্ট পাওয়া যায়। এটা ছোটবেলার কথা। জি স্যার। ছোটবেলার। তাহলে বাস নম্বর 2 ভোল্টেজ বের করতে কি করতে হয়, যে প্রি ফল্ট ভোল্টেজ, ওই যে বাসে ফল্ট হয়েছে তার প্রি ফল্ট ভোল্টেজ, সেখান থেকে কি বাদ দিতে হবে, ফল্ট কারেন্ট দিয়ে ওই যে বাসের ভোল্টেজ বের করব, সেখান থেকে যে বাসে ফল্ট হয়েছে তার যে ইম্পিডেন্স ম্যাট্রিক্স এর ইম্পিডেন্স, সেইটাকে ফল্ট কারেন্ট দিয়ে গুণ করবো। তা আমরা 2 নম্বর বাসের ভোল্টেজ বের করতে চাচ্ছি, কেননা এই জেনারেটরটা কানেক্টেড টু 2 নম্বর বাস। তাহলে কি হবে, এটা V2 ইজ ইকুয়াল টু VF দেওয়া আছে এখানে 1.0 প্রি ফল্ট ভোল্টেজ, 1.0 বসিয়ে দিলাম। এখান থেকে এটা কি, যে হচ্ছে 2, এটা হচ্ছে 4, যে 2 4 কোথায় পাবো সেলিম, কোথায় যে 2 4 কোথায় পাবো রে? IF ডবল প্রাইম তো পেয়েছি আমরা, এটা সহজ কথা। যে 2 4 কোথায় পাবো? এটা 2 নম্বর বাস, কে হচ্ছে 4th বাসে ফল্ট হয়েছে, তাহলে Z24 পেতে হবে। ম্যাট্রিক্সে যান স্যার। গুড। এই সেলিম, তুমি বলছো না সব অন্যের কাছে আমরা শুনবো, আগে সিআর এর কাছে শুনতে যাই। এই যে 0.09 দেওয়া আছে, তাহলে কি করতে হবে, 1 দিল, কারেন্ট বসাই দিল, এটা গুণ করলে কত হয়েছে, এটা পাওয়া গেছে 0.25। এখন জেনারেটরে কত ভোল্টেজ ইনডিউস হচ্ছে এটা কোথায় পাওয়া যাবে, কত ভোল্টেজ প্রডিউস করছে? জেনারেটরটা কত ভোল্টেজ প্রডিউস করছিল কেমন করে জানবো? কারেন্ট দিয়ে ইম্পিডেন্স দিয়ে গুণ করলে তো হয়। কারেন্ট দিয়ে কোন ইম্পিডেন্স দিয়ে গুণ করব? কারেন্ট তো জানি না, জেনারেটর তখন কত সাপ্লাই দিচ্ছিল। ও কত ভোল্টেজ তৈরি করছিল এটা কেমন করে বের করব? বলে স্যার এটা কেমন করে বলবো আমি, আর ফল্ট হয়ে গেছে জেনারেটর কত কারেন্ট, ওখানে কত কারেন্টে কত ভোল্টেজ তৈরি করছিল এগুলো বলতে পারবো আমি? না, আমার ওটা বলার সম্ভব না, বলা সম্ভব না। আমরা কি বলেছিলাম স্যার, এইটা আরেকটু যাই, ওই পিছনে যাই, এতক্ষণ ধরে যান লোড কারেন্টে। এইখানে দেখো আমরা বলছিলাম এখানে ফল্ট হয়নি, কিছু কোনো ফল্ট হয়নি, তাহলে এখানে ভোল্টেজ কত ছিল, প্রি ফল্ট ভোল্টেজ VF। এখন আমরা বলছি এখানে কোনো যদি কারেন্ট না ফ্লো করে তাহলে এই বাসের ভোল্টেজ কত, এটাই VF। এখানে কত VF, এখানে কত VF, এখানে কত VF, এখানে কারেন্ট ফ্লো করে না, এখানে VF। এই জেনারেটর টার্মিনালে এটা DF, তাই না? এই সেলিম, এই মিয়া, VF থেকে DF হবে কেমন করে? ওটাও VF হবে। তাহলে একই ভোল্টেজ এইখানে তাহলে ফল্ট হওয়ার আগে কত ভোল্টেজ ইনডিউস করতেছিল, তৈরি করতেছিল, সেটা হচ্ছে এই ভোল্টেজটাই তৈরি করতেছিল। কেন কোনো ড্রপ হয়নি, তখন ভোল্টেজ এখানে পাওয়া গেছে যে এটা কোনো এখানে কারেন্ট ফ্লো করে না, সুতরাং একই ভোল্টেজ এই টার্মিনালে পাওয়া যাবে, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সে কোনো ড্রপ নাই, তার মানে এই ভোল্টেজটা এখানেই ছিল। তাহলে ওইটা কি করতে হবে, এইটাই ভুল হবে। আমি বলে দিচ্ছি পরীক্ষাতে এই অঙ্কটা দিলে আপনি এইটাই ভুল করবেন। এইখানে কি হবে, এই ইজিটা হবে প্রি ফল্ট ভোল্টেজ, আর V2টাতে ক্যালকুলেট করলাম 0.25, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ইম্পিডেন্স। অ্যাকচুয়াল ইম্পিডেন্স কই পাবো আমি? অ্যাকচুয়াল ইম্পিডেন্স বলে দিয়েছে এখানে, হুজ সাবট্যানজেন্ট রিঅ্যাকট্যান্স বলে দিয়েছে। এই যে এইখান থেকে এই পর্যন্ত যে রিঅ্যাকট্যান্সটা সেটা বলে দিয়েছে 0.2, আর এই ভোল্টেজটা V2 ক্যালকুলেট করে বের করলাম। আর এটা কোথায় পেলাম, লজিক্যালি। আপনার যদি সমস্ত অঙ্কটা ঠিক হয়ে থাকে এই পর্যন্ত, আপনি যদি এইটা না লিখতে পারেন এইটা,
তাহলে এই অঙ্কটার জন্য যদি 10 মার্ক থাকে আপনাকে 1 দেওয়া হবে, আর যে এখানে 1.0 লিখেছে তাকে পুরা 10 দেওয়া হবে। কেন দিস ইজ দি ইন্টেলিজেন্স, আমরা এটা টেস্ট করতে চাই। এইটা আপনি লিখতে পারতে হলে ওই আপনার অঙ্কটার সঙ্গে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে যে যদি লোড কারেন্ট 0 হয় তাহলে যে কোনো এক জায়গায় যদি ভোল্টেজ জানা থাকে ওই নেটওয়ার্ক গুলো যতগুলো ইম্পিডেন্স দিয়ে যে কোনো পয়েন্টে একই রকম ভোল্টেজ অ্যাপিয়ার করবে। দিস ইজ দি কনসেপ্ট। তো ঠিক আছে, অনেক সময় নিলাম। সেলিম। জি স্যার, আমি কাজ আতিকুর রহমান স্যার। আতিকুর রহমান, তোমাকে হ্যাঁ। তাহলে আমরা যাই, নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল 10টায়। ওই ক্লাসে আসলে বাদ বাকি পড়বো, আরো 2 সপ্তাহ আছে পড়াশোনা শেষ করতে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। তাহলে এরপরে আমরা কি পড়বো খালি এটা বলে যাই। নেক্সট আমরা পড়বো সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। আমরা 3 ফেজ ফল্টের এইখানে দেখো আমাদের বইয়ে কিছু অঙ্ক করে দেওয়া আছে। এটা এই অঙ্কটা তোমরা নিজে নিজে যদি পারো করে ফেলবে। এটা খালি এখানে স্যার আমার তো বলেন আতিক। স্যার ওর আগে এটা শেষ করেন স্যার, তারপর বলতেছি স্যার। হ্যাঁ না, এটা বললাম যে এই অঙ্কটা তোমরা নিজে নিজে করবে, এটা আমরা ডিসকাস করবো না। ওই এখানে খালি ইনভার্সন করতে হবে। এখানে ইম্পিডেন্স ডায়াগ্রাম এঁকে এটা ইনভার্ট করে অ্যাডমিটেন্স কেন ইম্পিডেন্স ডায়াগ্রাম বের করতে হবে। আর ইম্পিডেন্স যারা মাস ইম্পিডেন্স ইনভার্সন শিখা নাই তারা একটু প্র্যাকটিস করবে। এখানে তাও করে দেওয়া অঙ্কটা। এখানে প্রত্যেকটা ইনভার্ট করেনি, কিন্তু যেগুলো যেগুলো ইম্পিডেন্স লাগবে সেগুলো ক্যালকুলেট করেছে কোকাট্রেটিতে দিয়ে। হ্যাঁ বলো আতিক, বলো। স্যার আমার হচ্ছে কি অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন টপিক হচ্ছে স্যার লোড স্টাডি ফ্লো। লোড ফ্লো লোড স্টাডি। স্টাডি ফ্লো, লোড স্টাডি না, লোড ফ্লো স্টাডি। জি স্যার, লোড ফ্লো স্টাডি। এটা সম্পর্কে স্যার কিছু যদি একটু ধারণা দিন। এইটা ধারণা তুমি এতগুলো ছেলের সামনে ধারণা নিতে চাচ্ছ কেন? তুমি আগে পরে ফোন করবে আমাকে, যে বলেছে কি ধারণা, আমি তখন তোমার জন্য গুগল ক্লাস খুলবো, দিয়ে দেবো। এটা আমরা পড়াবো, এটা পড়াবো তোমার কাছে। গ্রুপ অ্যাসাইনমেন্ট এখনই আমি চাইনি। সুতরাং তুমি যদি পারো এখন নিজে নিজে পড়ে অথবা আমার সাথে ডিসকাস করে তুমি লিখো, ভালো কথা, লিখতে থাকো। আমরা এখন চাইনি। এটা কি মিডের আগে? মিডের আগে চাই। এটা কি মিডের আগে পড়ানো হবে? না, মিডের আগে এটা পড়ানো হবে না। এটা আমরা মিডের আগে তোমার কাছে চাইবো না। গ্রুপ অ্যাসাইনমেন্ট আমরা প্রেজেন্টেশনও মিডের আগে দিব না। তবে আমরা যেটা দিয়েছি কিছু কিছু ছেলে এগুলো পড়ানো হয়েছে, আর কিছু কিছু যেগুলো টপিক তোমাদের জানা নাই আমাদের ক্লাস নোটে সব জিনিস আছে। ক্লাস নোটে এভরিথিং আমরা দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা নিজে পড়ে দেখতে পারবা, ইন্টারনেটে সার্চ করলে পড়বা, যে রেফারেন্স বইয়ের কথা বললে ওখানে দেখলে পাবা। এইখান থেকে কিছু আইডিয়া ডেভেলপ করার জন্য এটা দেখছি। তবে I will not ask for presentation and in the group assignment before midterm. অন্য কেউ কেউ পারে, কিন্তু আমি করতে চাই না। আসসালামু আলাইকুম, সি ইউ টুডে। ঠিক আছে, তাহলে যাই আমরা। ক্লাস এন্ড করলাম। এবার সবাইকে দেখা যায়, আতিককে যায়, শাহিনকে দেখা যায়, বেলাল দেখা যায়, রোজিন, ইমরান আর ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রণব।